আজকে যেটা আলোচনা করব এটাকে বলা আছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি কেউ বলুন? খুব সহজ বিষয় এবং এটা আমরা জেনারেলি ইউজ করি। ক্যাপাসিটর কি? রিপ্লাই করুন। বিধানবাবু বলুন, কিছু বলুন। রিপ্লাই করুন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, সেন্তুবাবু একটু বলুন কিছু আইডিয়া। হ্যাঁ, ক্যাপাসিটর হলো ইলেকট্রনিক্সের এমন একটি পার্ট যা কিছুক্ষণের জন্য কারেন্ট বা ভোল্টেজকে ধরে রাখে, তারপর ডিসচার্জ করে দেয়। একদম ঠিক, ঠিকঠাকই বলেছেন। তো ক্যাপাসিটর কি না, ক্যাপাসিটর হচ্ছে সার্কিটে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এরকম একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, যেটা না থাকলে একটা সার্কিট প্রপারলি কাজ করতে পারবে না বা ব্যালেন্স রাখতে পারবে না। কারণ ইলেকট্রিকের ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ হয় সেটা কিন্তু কখনো বাড়ে কখনো কমে, একটু আপ ডাউন হয়। একদম স্মুথ তড়িৎ প্রবাহ এসির ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। তো সেখানে আমাদের একটা সার্কিটকে ব্যালেন্স করা, একটা সার্কিটকে প্রপারলি ওয়ার্কিং করতে সাহায্য করে কি ক্যাপাসিটর। ক্যাপাসিটরকে আমরা সহজ করে যদি বুঝি, একটা ছোট ব্যাটারি বলতে পারি। একটা ছোট ব্যাটারি বলতে পারি। যে কোনো একটা ব্যাটারির মধ্যে ভোল্টেজ থাকে, চার্জ থাকে, ঠিক ক্যাপাসিটর একটা ছোট ব্যাটারির মতো কাজ করে, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য, যেটাকে আমরা ক্ষণিকের জন্য বলতে পারি। তার মানে ছোট ব্যাটারির মতো কাজ করে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। ক্যাপাসিটর তিন ধরনের হয়। একটাকে বলা যায় ফিক্সড ক্যাপাসিটর। ফিক্সড ক্যাপাসিটর কথা মানে হচ্ছে, আচ্ছা ক্যাপাসিটরের এগুলো হচ্ছে চিহ্ন, মানে এরকম চিহ্ন দিয়ে আমরা ক্যাপাসিটরকে প্রকাশ করি। যেরকম ডায়োডের চিহ্ন হয়, রেজিস্ট্যান্সের চিহ্ন হয়, সেরকম ক্যাপাসিটর এটা চিহ্ন। তো এই চিহ্ন দেখে তিন ধরনের ক্যাপাসিটরকে আমরা প্রকাশ করি। এক নম্বর হচ্ছে ফিক্সড ক্যাপাসিটর। ফিক্সড ক্যাপাসিটর কথা মানে হলো, একটা ক্যাপাসিটরের এই যে পাথ দেখতে পাচ্ছি, এই পাথ কিন্তু একটা পজিটিভ পাথ হয়, একটা নেগেটিভ পাথ সাধারণত। কিন্তু যে সমস্ত ক্যাপাসিটরের এই পজিটিভ বা নেগেটিভ এরকম কোনো নির্দিষ্ট দিক নেই, মানে ওপরের দিকে যে তারটা বেরিয়েছে এটাকে আমি পজিটিভ বা নেগেটিভ বলতে পারি, নিচের দিকে যে তারটা বেরিয়েছে এটাকে আমরা পজিটিভ বা নেগেটিভ বলতে পারি। তার মানে পজিটিভ নেগেটিভ নির্দিষ্ট না, এটাকে বলা হচ্ছে ফিক্সড ক্যাপাসিটর। এরপর আসি পোলারাইজড ক্যাপাসিটর। পোলারাইজড ক্যাপাসিটর মানে এই ক্যাপাসিটরের ওপর দিয়ে যে তারটা বেরিয়েছে এইটা পজিটিভ, আর নিচের দিকে যে তারটা বেরিয়েছে এটা নেগেটিভ। তার মানে এই ক্যাপাসিটরকে লাগাতে গেলে আমাদের পজিটিভ নেগেটিভ দেখে এটাকে কিন্তু লাগাতে হবে। এটাকে বলা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর। এরপর হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর। ভেরিয়েবল ক্যাপাসিটর মানে এই ক্যাপাসিটরের মাঝে তীক্ষ্ণ দেওয়া আছে, এটা মানে হচ্ছে এই ক্যাপাসিটরের যে, মানে এটা হচ্ছে বলতে পারি পাখার যে রেগুলেটর হয় সেরকম ভাবে কাজ করে। মানে ক্যাপাসিটরকে আমরা বিভিন্ন রেঞ্জে ব্যবহার করতে পারি, মানে কখনো কম তড়িৎ ধরে রাখার জন্য, কখনো বেশি তড়িৎ ধরে রাখা, যেরকম মানে ভেরিয়াস কন্ডিশনে আমি ব্যবহার করতে পারি, এই জন্য বলছে ভেরিয়েবল ক্যাপাসিটর। এগুলোকে অরিজিনাল কিরকম দেখতে হয়, এই এই ধরনের কম্পোনেন্ট আমরা ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট বা সার্কিটে দেখেছি। এই এই ক্যাপাসিটর গুলো হচ্ছে এইটা, মানে যেটা ফিক্সড ক্যাপাসিটর, অর্থাৎ এই ক্যাপাসিটরের কোনো পজিটিভ, মানে এই যে দুটো তার বেরিয়েছে এটা কিন্তু পজিটিভ নেগেটিভ কোনো নির্দিষ্ট নয়, এটাকে বলে ফিক্সড ক্যাপাসিটর। আর এক ধরনের ক্যাপাসিটর হয়, সেটা কি এই ধরনের ক্যাপাসিটর, বা এই যে এইখানে ছবিটা দেওয়া আছে, এই ক্যাপাসিটর কি সিস্টেম পুরোটা কালো, একটা অংশ সাদা, একটা অংশ সাদা। যে অংশটা সাদা এইটা হচ্ছে নেগেটিভ, মানে সাদা পার্টটা হচ্ছে নেগেটিভ। তার মানে এই তারটা যদি নেগেটিভ হয় এই তারটা কি হবে, পজিটিভ হবে। তার মানে এক, মানে এইটা হচ্ছে সাদা, যে দিকটা সাদা ওইটাকে নেগেটিভ বলবো। তার মানে এই তারটা হচ্ছে নেগেটিভ আর এইটা হচ্ছে পজিটিভ। তাহলে এই ক্যাপাসিটরের পুরোটা কালো হয়, একদিক সাদা হয়, যে দিকটা সাদা হয় ওদিকটা হবে নেগেটিভ, আর
তার বিপরীত দিকে যেটা আছে সেটাকে বলবো পজিটিভ। এইভাবে আমরা এই ক্যাপাসিটর গুলোকে ব্যবহার করি। ভেরিয়েবল ক্যাপাসিটর এখানে ছবি দেওয়া নেই, ভেরিয়েবল ক্যাপাসিটর আমাদের জেনারেলি লাগে না, খুব স্পেশাল পারপাসের জন্য লাগে। এই দু ধরনের ক্যাপাসিটর জেনারেলি আমরা ব্যবহার করি। এই যে ক্যাপাসিটর, এটাকে এখানে ছবিতে দেখানো হয়েছে। দেখো একদিকে যে চৌকোনা ঘর করা আছে না, চৌকোনা ঘর অ্যাকচুয়ালি না, এটাকে মাইনাসকে এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে। এই যে চৌকোনা ঘর আছে লম্বা করে, এটা যদি মাইনাস চিহ্ন, তার মানে এর এই দিকটা হবে মাইনাস আর এই দিকটা হবে প্লাস। এবার ক্যাপাসিটরের যে ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে ক্যাপাসিটেন্স। মানে ক্যাপাসিটর হচ্ছে এই জিনিসটার নাম, এই কম্পোনেন্টের নাম। আর ইলেকট্রন কতটা ধরে রাখতে পারবে, চার্জ কতটা ধরে রাখতে পারবে, সেই অনুযায়ী ধরে রাখতে পারবে, তার ভ্যালুটাকে বলা হচ্ছে ক্যাপাসিটেন্স, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করি। এটার নাম কি? এটাকে বলে মাইক্রো ফ্যারাড। এফ মানে ফ্যারাড, মানে বিজ্ঞানী ফ্যারাড আবিষ্কার করেছিলেন। এফ মানে ফ্যারাড, আর তার সামনে মিউর মতো চিহ্ন বা এম এর মতো যে চিহ্নটা আছে, এটা হচ্ছে মাইক্রো ফ্যারাড। এখানে কত লেখা আছে দেখে বলুন, কত লেখা আছে? 74। 74, তার মানে 74 মাইক্রো ফ্যারাড এটা লেখা আছে। তার মানে এই ক্যাপাসিটর 47 আছে এটা। হ্যাঁ, এই ক্যাপাসিটর 47 মাইক্রো ফ্যারাড ইলেকট্রিক এনার্জি বা তড়িৎ শক্তি ধরে রাখতে সক্ষম, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে মাইক্রো ফ্যারাড। তার নিচে কি লেখা আছে? তার নিচে কি লেখা আছে বলুন, কি লেখা আছে? রিপ্লাই করুন। বলুন কি লেখা আছে? 400 ভোল্ট। কি লেখা আছে? 400 ভোল্ট। তার মানে এই ক্যাপাসিটরকে আমি 400 ভোল্ট ইলেকট্রিক এনার্জিতে ব্যবহার করতে পারি। মানে যে সার্কিটে ব্যবহার করব সেখানে যদি 400 ভোল্ট সাপ্লাই দিই, সেখানে আমরা এই ক্যাপাসিটর ব্যবহার করতে পারব, ঠিক আছে। যতটা আলোচনা করলাম এটা কি সবার ক্লিয়ার? ক্যাপাসিটর কত ধরনের হয়, কিভাবে চিনবো কি ধরনের ক্যাপাসিটর, আর ক্যাপাসিটরের ক্ষমতা কিভাবে ক্যাপাসিটরের গায়ে লেখা থাকে, এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কিন্তু কোন ক্যাপাসিটর কোথায় ইউজ করা হবে বা কত ভোল্ট সেটা কত সেটা তো মাইক্রোফ্যারাডের হ্যাঁ, ইউজ করা হবে? সেটা তো সার্কিটের বিষয়, সেটা পরবর্তী বিষয়। এখানে শুধুমাত্র আমরা একটা ক্যাপাসিটর কিভাবে দেখবো বা কিভাবে চিনবো, সেইটুকু আমাদের আজকের আলোচনার বিষয়। স্যার, যখন হ্যাঁ বলো। স্যার ক্যাপাসিটেন্স এর ওই ব্যাপারটা একটু বলুন। ক্যাপাসিটেন্স ব্যাপারটা কি সেটা বলছি, এটাকে বলে নি তাই বলছি। দেখো একটা ক্যাপাসিটরের মধ্যে কি থাকে, এই যে এরকম ধরনের চিহ্ন দেওয়া আছে, এই যে এরকম ভাবে দুটো পা দেওয়া আছে না, এটাকে বলছি ক্যাপাসিটরের চিহ্ন। তো এইটাকে অ্যাকচুয়ালি দেখলে কি দেখতে পাবো না, ক্যাপাসিটরের মধ্যে এই ওপর দিকে একটা মেটাল পাত বা বলতে পারি টিনের পাত দেওয়া আছে। একই রকম ভাবে নিচের দিকে এখানে টিনের পাত দেওয়া আছে। তাহলে ওপরে একটা টিনের পাত, নিচে একটা টিনের পাত, মাঝখানে এই গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছি, এটা কি না, এটা হচ্ছে এই দুটো টিনের পাতকে আলাদা করার জন্য একটা ইনসুলেটর। কি লেখা আছে? ইনসুলেটর। ইনসুলেটর মানে কি? ধরে না আমি বলতে পারি পেপার, পেপারের মধ্যে তড়িৎ যায় না, একটা পেপার যেটা এই দুটো পাতের মাঝখানে দেওয়া আছে। তার মানে ক্যাপাসিটরের ভেতরে কি পাবো? দুটো টিনের পাত পাবো, মাঝখানে একটা ইনসুলেটর বা তড়িৎ কুপরিবাহী একটা পদার্থ দেওয়া থাকবে, যেটা দুটো পাতকে আলাদা করে। এইবার ওপরের দিকে যে পাত্রা আছে, এই পাতে কি আছে না, এই পাতে হচ্ছে পজিটিভ চার্জ ধরে রাখার জন্য, ঠিক ব্যাটারির মতো। আর নিচের দিকে যে পাত্রা আছে,
এই পাত হচ্ছে নেগেটিভ চার্জ ধরে রাখার জন্য। তার মানে একটা পাতে যদি পজিটিভ থাকে, একটা পাতে যদি নেগেটিভ থাকে, তাহলে জিনিসটা কি হলো, একটা ছোট ব্যাটারির মতো কাজ করছে। তার মানে এখানে ইলেকট্রিকটাকে ধরে রাখার জন্য এই যে টিনের পাত দেওয়া আছে, এই পাতের মধ্যেই যেটুকু পরিমাণ ইলেকট্রন জমা হতে পারে বা যেটুকু পরিমাণ ইলেকট্রিক সঞ্চয় হতে পারে, সেই পরিমাণ ইলেকট্রিক এনার্জি এই ক্যাপাসিটর ধরে রাখতে পারে। এটা কিন্তু খুবই সামান্য। এতটা ক্লিয়ার? ক্যাপাসিটরের ভেতরে কি থাকে ক্লিয়ার? রিপ্লাই করে দেবো, তারপর নেক্সট পার্টে যাবো। হ্যাঁ স্যার। এইবার একটা ব্যাটারির মধ্যে, যদি একটা ব্যাটারি আঁকি, একটা ব্যাটারির মধ্যে যে দুটো পাত থাকে, একটাকে পজিটিভ পাত, একটাকে নেগেটিভ পাত বলি, তো সেই পাতের মধ্যে অনেক কেমিক্যাল, অনেক কিছু থাকে। কিন্তু ক্যাপাসিটরের মধ্যে ওসব কিছু নেই। ক্যাপাসিটরের মধ্যে জাস্ট টিনের পাত। এই টিনের পাতে কিন্তু কোনো ইলেকট্রিক এনার্জি বা চার্জ থাকে না। তাহলে কি করতে হবে না, চার্জ দিতে হবে। এখানে কি দেখতে পাচ্ছি দেখুন, এটা একটা ব্যাটারি। এই ব্যাটারির এদিকটা নেগেটিভ আর এই দিকটা হচ্ছে পজিটিভ। তাহলে দেখুন পজিটিভ কানেকশনটা এখান থেকে এই পাতে দিয়েছি, আর নেগেটিভ কানেকশন এখান থেকে এইখানে দিয়েছি। তার মানে ব্যাটারিতে যেহেতু কানেকশন করেছি, ফলে ব্যাটারি থেকে ইলেকট্রন গুলো এই ক্যাপাসিটরের একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ সঞ্চিত হয়ে গেছে। ফলে বলতে পারি এর মধ্যে একটা চার্জ হয়ে গেছে, বা ক্যাপাসিটরটা এখন চার্জ অবস্থায় আছে। মানে ব্যাটারি দিয়ে ক্যাপাসিটরকে চার্জ করেছি। ঠিক আছে? তাহলে এই চার্জ অবস্থায় আমি যদি ভাবি যে ক্যাপাসিটরের মধ্যে 5 ভোল্ট ইলেকট্রিক এনার্জি স্টোর হয়েছে। এখন ব্যাটারিটাকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এই যে দুটো এই পজিটিভ আর নেগেটিভ এই দুটো তারকে যদি আমি কানেকশন করে দিই, মানে আর একটা তার দিয়ে যদি জুড়ে দিই, তাহলে কি হবে, একটা ফ্লাক্স হবে, একটা আগুনের ফুলকি তৈরি হবে। যখন একটা ব্যাটারির পজিটিভ নেগেটিভকে জুড়লে ঠিক যেহেতু আগুনের ফুলকি তৈরি হবে, একটা আগুনের ফুলকি তৈরি হবে। তাতে কি হবে না, পজিটিভ নেগেটিভ গুলো নষ্ট হয়ে গিয়ে এই ক্যাপাসিটর নিস্তড়িত, মানে এই ক্যাপাসিটরের মধ্যে যে পজিটিভ নেগেটিভ হয়েছে, সেই পজিটিভ কিছু থাকবে না, মানে নিস্তড়িত, কোনো পজিটিভ নেগেটিভ বা ইলেকট্রন কিছু নেই। যদি এরকম করে আমি কানেকশন করি, মানে পজিটিভ আর নেগেটিভকে যদি জুড়ে দিই, একটা ফ্লাক্স হবে, একটা আগুনের ফুলকি তৈরি হবে, ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে যাবে। তাহলে ক্যাপাসিটরটার ভেতরে কিন্তু আর কোনো চার্জ নেই বা কোনো এনার্জি বা এই 5 ভোল্ট নেই। তার মানে একটা ক্যাপাসিটর, তাকে যদি চার্জ করি, তার মধ্যে ইলেকট্রিক এনার্জি স্টোর হবে। আবার যদি ডিসচার্জ করে দিই, তাহলে ইলেকট্রিক এনার্জি জিরো হয়ে যাবে। এইটা হচ্ছে ক্যাপাসিটরের ওয়ার্কিং ফাংশন। এতটা বোঝা গেছে? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। তাহলে এই ক্যাপাসিটরকে কিভাবে আমরা মাল্টিমিটারে চার্জ করব, কিভাবে মাল্টিমিটারে ডিসচার্জ করব, এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানো হবে। যখন আমি ক্যাপাসিটর দিয়ে মাল্টিমিটারে কানেকশন করব, মাল্টিমিটারের ভেতরে কি আছে, এটা ব্যাটারি আছে। ওই ব্যাটারি দিয়ে এই ক্যাপাসিটর চার্জ হয়ে যাবে, আবার ডিসচার্জ হয়ে যাবে। তো সেটা কিভাবে করব এবং তার মানে ক্যাপাসিটর যে চার্জ হচ্ছে সেটা কিভাবে বুঝবো, সেই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখানো হবে। এই যে ক্যাপাসিটরের যে বিষয়টা বললাম, এই যে বললাম পজিটিভ আর নেগেটিভ পাথ, তো পাথের সাইজ যত বড় হবে ইলেকট্রিক এনার্জি তত বেশি ধরে রাখতে পারবে, তাই তো? এই জন্য ক্যাপাসিটরকে কিভাবে তৈরি করা হয়, এই যে এই দিকে একটা টিনের পাত আছে আর এই দিকে একটা টিনের পাত আছে। ধরো এই দিকে টিনের পাতটা পজিটিভ, ভেতর দিকেটা হচ্ছে নেগেটিভ, আর মাঝখানে কি থাকে, তড়িৎ উপরিবাহী পদার্থ, মানে এই বললাম যে পেপার বা কিছু যার মধ্যে তড়িৎ যায় না, যেটা পজিটিভ নেগেটিভ পাথকে আলাদা করবে। এইভাবে লম্বা একটা টিনের পাত এইভাবে তৈরি করা হয়। দিয়ে কি করা হয়, এরকম করে এই যে পেঁচিয়ে গোল করে করে এরকম করে করে পেঁচিয়ে তৈরি করা হয়েছে, গোল করা হয়েছে। গোল করে সেইটা একটা কভার বা খাপের মধ্যে এইভাবে তৈরি করা হয়েছে। তার মানে এর ভেতরে দুটো টিনের পাত আর তার মাঝখানে একটা পেপার, এটাকে রাউন্ড করে পেঁচিয়ে পেঁচিয়ে অনেকটা বড় টিনের পাতকে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়েছে। এইভাবে একটা ক্যাপাসিটর তৈরি করা হয়। ক্লিয়ার? এতটা ক্লিয়ার?
রিপ্লাই করুন। প্রীতম বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝা গেছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে দুপাশে টিনের পাত থাকে, মাঝখানে একটা পেপার থাকে। পেপার থাকে দিয়ে এটাকে গোল তো- করে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে রাউন্ড করে একটা গোলাকার একটা এরকম বাক্সের মধ্যে ঢুকিয়ে দিল, বা ওপরে একটা সেলো টিপ দিয়ে ভালো করে প্যাকিং করে দিল, দিলেই ওটা ক্যাপাসিটর হয়ে যাবে। মানে যেটা উপরে ছবিটা আছে ওরকম একটা একদম এলো, একদম তার একদম। গায়ে স্পিকার টিকার লাগিয়ে দিল যে কি ওর মেটেরিয়াল, মানে মানে ওর কি পাওয়ার আছে না পাওয়ার আছে ডিটেলস। হ্যাঁ সেটা লিখে দিল ব্যাস। এটাই হচ্ছে ক্যাপাসিটর, একবার সিম্পল ব্যাপার, কঠিন কিছু নেই। এইটা গেল ক্যাপাসিটরের বিষয়। এইবার আচ্ছা, ক্যাপাসিটর। ক্যাপাসিটার গুলো স্যার, হ্যাঁ। এই যে আপনি জিনিসটা বোঝালেন ওইখানে, ওই হুম। প্লাস মাইনাস দিয়ে মাঝখানে, মানে কোনো ওই সার্কিট বোর্ডের ওপরে কি ক্যাপাসিটার গুলো ওইভাবে বসানো থাকে নাকি? দেখাচ্ছি। এই দেখুন, এটা একটা চার্জারের সার্কিট। এই সার্কিটে এই যে জিনিসটা, এইটা হচ্ছে ক্যাপাসিটর, এইটা হচ্ছে ক্যাপাসিটর, এইটা হচ্ছে ক্যাপাসিটর, যেটা দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছি? অনেকগুলো ক্যাপাসিটর আছে এখানে। আর নন পোলারাইজ ক্যাপাসিটর যেটা বলছিলাম, দেখুন এই লক্ষ্য করুন, এটা হালকা গ্রিন টাইপের কালারের, মানে এই ক্যাপাসিটরটা হচ্ছে পজিটিভ নেগেটিভ নেই। আর এই কালো কালো যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, এর কিন্তু একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, এটাকে পোলারাইজড ক্যাপাসিটর বলে। এরকম প্রত্যেকটা সার্কিটে একাধিক ক্যাপাসিটর আমরা দেখতে পাবো। এটা চার্জার তো? এটা চার্জারের সার্কিট, মানে আমাদের মোবাইলে যে চার্জার হয়, সেই চার্জারের ভেতরে যে সার্কিট থাকে, সেই সার্কিটে আমরা অনেকগুলো ক্যাপাসিটর দেখতে পাবো। এটা হচ্ছে চার্জারের সার্কিট, বুঝতে পারলেন? যখন মানে আমাদের চার্জারের সার্কিট যখন দেখানো হবে, আহ যখন কন্ট্রোলার সার্কিট দেখানো হবে, তখন এই কম্পোনেন্ট গুলো প্রচুর দেখতে পাবেন। ক্লিয়ার সবার? হ্যাঁ ওকে, তাহলে এইটা গেলো আমাদের ক্যাপাসিটরের বিষয়। এইবার আসছি আমরা সেকেন্ড পার্টে, সেটা কি? ইলেকট্রিক হর্ন, মানে গাড়িতে যে হর্ন থাকে, একবারে সিম্পল ব্যাপার, এবং এটা দেখেনি এরকম কেউ নেই, হর্ন। তো এই হর্ন কিভাবে কাজ করে, এই বিষয়টা একটু বোঝার ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, একটা হর্নের ভেতরে কি থাকে? একটা হর্নের ভেতরে দেখুন, একটা হর্নের ভেতরে কি থাকে? এইটা হচ্ছে একটা কয়েল, একটা তামার তার পেঁচিয়ে পেঁচিয়ে একটা কয়েল তৈরি করে থাকে। আর কি থাকে? এই যে হলুদ কালারে যেটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা, এটাকে বলে আর্মেচার। আর্মেচার মানে এটা বলতে পারি এটা একটা কয়েল, ঠিক আছে? আর কি থাকে? এখানে কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে একটা সুইচ, এটা সুইচ, এটা কন্টাক্ট, কন্টাক্ট মানে সুইচ, এটা একটা সুইচ। এখানে এইটা হচ্ছে একটা সুইচ, তাহলে এটা যদি 1 নম্বর সুইচ হয়, এটাকে আমরা বলতে পারি 2 নম্বর সুইচ। তাহলে দুদিকে দুটো সুইচ থাকে আর দুটো কয়েল থাকে, এতটা বুঝতে পেরেছি? এরপরে এই যে আর্মেচার বা কয়েল যেটা আছে, এর সঙ্গে এই যেটা এখন আঁকছি, এটা কি? এটাকে বলে ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানে বলতে পারি এটা পর্দা। মানে হর্ন যখন বাজে, বা যে কোনো হর্ন, মানে কি একটা বড় বক্স যদি ভাবি, বক্স হর্ন একই জিনিস কিন্তু। তো হর্ন যখন বাজে, দেখবেন যে তার সামনে একটা কাপড়ের পর্দা থাকে। যখন বক্স বাজে দেখবেন, বক্সের সামনে যখন দাঁড়াবেন, সামনে যে পর্দাটা বা কাপড়ের যে পর্দাটা, সেটা কি হয়? কাঁপে, কম্পিত হয় বা ভাইব্রেশন হয়। তো এটা হচ্ছে সেই পর্দা। এই পর্দাটা এই আর্মেচারের সঙ্গে, এই আর্মেচারের সঙ্গে লাগানো আছে, মানে বাঁধা আছে। বুঝতে কারো সমস্যা আছে? রিপ্লাই করুন। স্যার বলছি, ওই আর্মেচারের মধ্যে যে কয়েলটা, ওটা কি দিয়ে তৈরি করে? তামার তার দিয়ে? হ্যাঁ, সব জায়গাতেই তামা, কয়েল মানেই তামার তার থাকবে, ঠিক আছে? আর্মেচার বলতে পারি, বা এই আর্মেচারকে আমরা
ম্যাগনেটও বলতে পারি, এটা ম্যাগনেটের সঙ্গে লাগানো থাকে, ঠিক আছে। এবার যদি আর্মেচার থাকে সেটা হবে আর্মেচার থাকলে ইলেকট্রিক ম্যাগনেট, মানে তড়িৎ গেলে ম্যাগনেটে পরিণত হবে। আর যদি ম্যাগনেট থাকে সেটা পার্মানেন্ট, পার্মানেন্ট থাকে না, ওটা আর্মেচারই থাকে, ঠিক আছে। আর্মেচার মানে কয়েল বলতে পারি, এক ধরনের কয়েল। এতটা ক্লিয়ার? একটা হর্নের ভেতরে কি থাকে ক্লিয়ার সবার? কৃষ্ণেন্দু, রিপ্লাই করো। সঞ্জু, বুঝতে পেরেছো? স্যার আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এইটা হচ্ছে একটা হর্নের ভেতরে থাকে, ঠিক আছে। এখন মুছে দিচ্ছি। এইবার হর্ন কিভাবে কাজ করে, খুব ইন্টারেস্টিং। আমরা সবাই হর্ন ইউজ করি, মোটামুটি সবাই বাইক চালাতে জানি, কিন্তু এই বিষয়টা অতটা ডিটেলসে কখনো ভাবিনি। কিন্তু না ভাবলে হবে না, একটু ভাবা দরকার, তাহলেই আমরা সঠিকভাবে মেনটেনেন্স করতে পারবো। হর্নের বিষয়টা কি, এই যে প্রথম যে সুইচটা বললাম, এই সুইচটা হচ্ছে মানে হর্নের সুইচ, মানে যে সুইচটাকে প্রেস করলে বা যে সুইচটাকে চাপ দিলে হর্নটা বাজে, এটা হচ্ছে সেই সুইচ। আর এখানে যে সুইচটার কথা বলছি, এই সুইচটা কিন্তু অটোমেটিক, মানে এই সুইচটা হচ্ছে হর্নের ভেতরে থাকে। এই সুইচটাকে আমরা হাত দিয়ে অপারেট করতে পারবো না, হর্নের ভেতরে থাকে। কি হয়, প্রথম কথা হচ্ছে এখানে একটা ছবি দেওয়া আছে আর এখানে একটা ছবি দেওয়া আছে, দুটো ছবির মধ্যে কম্পেয়ার করে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এখানে হর্নের যে সুইচটা কি আছে, অফ। অফ তো, খোলা আছে তো, হর্নের সুইচটা অফ। এটাকে 1 নম্বর সুইচ বলেছি, তাহলে 1 নম্বর সুইচ যখন অফ, 2 নম্বর সুইচ কি আছে, অন আছে। অন তো, জুড়ে আছে তো, বলুন, রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। জুড়ে আছে। এইবার যখন এই ছবিতে বলছি, যখন আমি হর্নের সুইচটাকে অন করলাম, মানে যখন যে সুইচটাকে চাপ দিলে হর্নটা বাজবে, সেই সুইচটাকে যখন হাত দিয়ে চাপ দিলাম বা অন করলাম, তখন মানে 1 নম্বর সুইচ যখন অন হলো, তখন এখানে যে সুইচটা 2 নম্বর সুইচ, এটা কি আছে, অফ, তাই তো, এই সুইচটা অফ। এবার প্রশ্ন হচ্ছে অফ হচ্ছে কি করে। 1 নম্বর সুইচকে যখন আমি অফ রাখছি, 1 নম্বর সুইচে যখন হাত দিচ্ছি না বা হর্নের সুইচটাকে প্রেস করছি না, তখন এই যে কয়েলটা, এই কয়েলটাকে আমি 1 নম্বর কয়েল বলছি, এটাকে 2 নম্বর কয়েল বলছি। তাহলে 1 নম্বর কয়েলে কোনো ইলেকট্রিক সাপ্লাই যাবে? সুইচ তো অফ, সুইচটা তো খোলা, তাহলে 1 নম্বর কয়েলে কোনো ইলেকট্রিক সাপ্লাই যাবে? এই কয়েলে কোনো ইলেকট্রিক সাপ্লাই যাবে? রিপ্লাই করুন, প্রীতম বাবু, রিপ্লাই করুন, তাহলে তো হ্যাঁ বুঝতে স্যার। পারবো। আচ্ছা স্যার, আমি এটা বুঝতে পেরেছি, মানে ওই আচ্ছা, সুইচটা দিয়ে কানেকশন করা হচ্ছে, যদি কানেকশন না করা হয় তার বাজার প্রশ্নই নেই, তাই তো? মানে হ্যাঁ, মানে ওপর তার মানে থেকে হচ্ছে, চাপ দেওয়ার জায়গা যেটা উঠে রয়েছে টি এর হ্যাঁ উপর দিকটা, ওটা চাপ দেওয়ার জায়গা। একদম। তার মানে আমি মানে হর্নের যে সুইচটা সে যে অফ করি, মানে সে যে চাপ না দিই, তাহলে আমার 1 নম্বর যে কয়েলটা আছে সেই কয়েলে কিন্তু কোনো তড়িৎ যাবে না। তাহলে কয়েলে যখন তড়িৎ যাবে না, কয়েলটা চুম্বকে পরিণত হবে না। তড়িৎ গেলে কয়েলটা চুম্বকে পরিণত হয়, চুম্বকে পরিণত হবে না। এবার 1 নম্বর কয়েল যদি চুম্বকে পরিণত না হয়, 2 নম্বর কয়েলটা যেমন জায়গায় সেরকম জায়গায় থাকবে, এই সুইচটা যেমন আছে তেমন থাকবে। এখানে যে পর্দাটা আছে, পর্দাটা এখন যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনই থাকবে। এইবার আমি এই স্টেপে আসছি। যখনই আমি হর্নের সুইচটাকে অন করলাম, তখন কি হবে, হর্নের সুইচটাকে অন করলে কি হবে, এই কয়েলটা চুম্বকে পরিণত হবে। কেন না, কয়েলের মধ্যে তড়িৎ গেছে। তাহলে 1 নম্বর কয়েলে যখনই চুম্বক পরিণত হবে, তখন তখন এই যে আর্মেচার যেটা আছে, এটাকে কি করবে, টানবে। কি করবে, টানবে। আচ্ছা, আর্মেচারটা আমি একটু বলে নিই। আর্মেচারটা এটা আমি বলতে পারি, এটাকে কয়েল না বলে এটাকে আমি বলতে পারি এক ধরনের মানে কাঁচা লোহা, ঠিক আছে। কিন্তু এটাকে স্যার, বলতে পারি কাঁচা আমি লোহা। নর্মালি স্পিকারে দেখেছি ওখানটা একটা ম্যাগনেট টাইপের কিছু থাকে সম্ভবত, যেটা নাকি পেছন দিকটা। হ্যাঁ, ওই ম্যাগনেট থাকে, ম্যাগনেট থাকে, কিন্তু হর্নের ক্ষেত্রে মানে বক্সের যে সিস্টেম আর হর্নের যে সিস্টেম দুটোর মধ্যে একটু আলাদা আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।
বক্সে তো আমি সাপ্লাই দিলে সেটা কন্ট্রোল হয়, আর হর্নের ওপরটা একটু আলাদা, ঠিক আছে? এটা আমি কাঁচা লোহা বলতে পারি, ঠিক আছে? এইবার কি বিষয়টা হলো, তাহলে 1 নম্বর কয়েলটা যখন চুম্বকে পরিণত হবে, 1 নম্বর কয়েল যখন চুম্বকে পরিণত হবে তখন কি হবে, তাহলে আর্মেচারটাকে কি হবে, টানবে তো, আর্মেচারটাকে টানবে তো। যখন আর্মেচারকে হ্যাঁ স্যার। টানছে, যখন আর্মেচারকে টানছে তখন কি হচ্ছে, তখন এই পর্দাটা টানা হবে ভেতর দিকে, পর্দাটা ভেতর দিকে টানা হবে, তাই তো? কারণ আর্মেচারের সাথে লাগানো আসছে, কম্পেয়ার করলেই বুঝতে পারবে। দেখো এই এখানে পর্দাটার সাইজ দেখো, আর এখানে পর্দাটার সাইজ দেখো, পর্দাটা কিন্তু ভেতর দিকে ঢুকে গেছে, ভেতর দিকে টানার জন্য। তাহলে ভেতর দিকে টানা হলো, যখনই পর্দাটা ভেতর দিকে টানছে তখন 2 নম্বর সুইচটা দেখো অফ হয়ে গেছে। এবার সবগুলো 2 নম্বর, ডিটাচ হয়ে রয়েছে, সম্ভবত ডিটাচ হয়ে গেছে না হ্যাঁ সুইচটা? ডিটাচ, হ্যাঁ মানে যেটা যেটা টানছে ডিটাচ হয়ে গেছে। এবার 2 নম্বর সুইচটা যখনই অফ হয়ে যাবে তখন এই যে আর্মেচার, এই আর্মেচারের মধ্যে তড়িৎ যাচ্ছে না তো, তড়িৎ যাচ্ছে বলুন? 2 নম্বর সুইচটা যদি অফ হয়ে যায় তাহলে 2 নম্বর কয়েল বা আর্মেচার সেখানে কিন্তু তড়িৎ যাচ্ছে না। যখনই তড়িৎ যাচ্ছে না তখন এই আর্মেচারটা, এটাকে এখন চুম্বক থাকবে, 2 নম্বর কয়েলটা কি চুম্বক থাকবে? বলুন। না না না, থাকবে না, থাকবে না স্যার। হুম। থাকবে না, তাহলে 2 নম্বর কয়েলটা এখন চুম্বকে থাকছে না। আবার যখনই যখনই আমি হর্নের সুইচটাকে, আচ্ছা থাকছে না, এইবার এটা মুছে দিই। এবার দেখো এইটা যখন অফ, এই সুইচটা যখন এই সুইচটা যখন অফ হয়ে গেছে তখন ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি ব্যাটারি দিয়ে কানেকশন দিই তাহলে কানেকশন কি হচ্ছে, এখান থেকে যাবে, এখান থেকে সুইচ হয়ে তবেই তো এখানে কয়েলে যাবে। তো যখনই কানেকশনটা অফ হয়ে গেল তখন এটা কি আর চুম্বকে থাকবে? ডিসকানেক্ট হয়ে গেল না 1 নম্বর কয়েলটা, এটা কি চুম্বক থাকবে কি থাকবে না বলুন? না। থাকবে না। তাহলে জিনিসটা যেটা হলো একটু স্পিডে জিনিসটা আমি ভাবছি, এটা যেটা স্লোলি বললাম, স্পিডে ব্যাপারটা ভাবছি। এটা মুছে দিই পুরো ব্যাপারটা, এটাকে একটু আমরা, ঘটনাটা যদি স্পিডে হয় তাহলে কি হবে, 1 নম্বর সুইচটা যখন অফ তখন কোনো ব্যাপার নেই, তখন 2 নম্বর সুইচটা অন, ঠিক তার পর মুহূর্তে 1 নম্বর সুইচটাকে যখনই অন করলাম, মানে হর্নটাকে যখনই বাজানোর জন্য প্রেস করলাম, 2 নম্বর সুইচটা অফ হয়ে গেল। এবার 1 নম্বর সুইচটা যখনই এই সুইচটাকে অন করেছিলাম তখন এটা কি হবে, চুম্বকে পরিণত হবে। তাহলে 1 নম্বর কয়েল যখন চুম্বকে পরিণত হবে তখন আর্মেচারকে টানবে, আর্মেচার টানলে ডায়াফ্রাম বা যেটা পর্দা সেটাও টানা হবে। ঠিক টানা হলো, টানা হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, 2 নম্বর সুইচটা অফ হয়ে গেল। 2 নম্বর সুইচটা যখনই অফ হয়ে যাবে তখন 1 নম্বর কয়েল যেটা চুম্বকে পরিণত হয়েছিল সঙ্গে সঙ্গে তার চুম্বক ব্যাপারটা থাকবে না। কেন? ডিসকানেক্ট হয়ে গেছে, 2 নম্বর সুইচটা অফ হয়ে গেছে, তো ডিসকানেক্ট হয়ে গেছে। যখনই ডিসকানেক্ট হয়ে যাবে তখন কি হবে, পর্দাটা আবার তার আগের জায়গায় চলে যাবে। তার মানে যখন আমি হর্নের সুইচটাকে প্রেস করলাম তখন এই 2 নম্বর সুইচটা বারবার অফ অন অফ অন অফ অন এই হতে থাকবে। তাতে কি হবে না, ডায়াফ্রামটা একবার ভেতর দিকে টানা হবে, একবার তার আগের জায়গায় চলে যাবে। তার মানে ডায়াফ্রামটা কি হবে, বারবার যাবে আসবে, মানে টানা হবে ছেড়ে দেবে, টানা হবে ছেড়ে দেবে। তাহলে কিন্তু স্যার একটা শব্দটা পর্দা, উৎপন্ন করতে হবে স্যার, শব্দটা যে বলছি হর্ন। বলছি একটা পর্দা যদি খুব দ্রুত বেগে টানা ছেড়ে দাও এই ব্যাপারটা হয়, তাহলে সেই পর্দাটা একটা শব্দ উৎপন্ন করে। যেরকম আমরা যখন মেলাতে যাই দেখবেন যে এরকম
চোঙের মতো একটা জিনিস, তারপরে বেলুন লাগানো। এবার যখন আপনি এখান থেকে হাওয়া দেবেন, বেলুনটা দেখে ফুলবে, আবার ছেড়ে দেবেন, ফুলবে ছেড়ে দেবে, তখন একটা সাউন্ড উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে পর্দাটা অতি দ্রুত বেগে যাচ্ছে, এই যে ভাইব্রেশনটা হচ্ছে, এই ভাইব্রেশনেই আমরা হর্নের সাউন্ডটা পাই। মানে হর্নের যে সাউন্ডটা হয়, এই পর্দাটা যে ভাইব্রেট হচ্ছে, পর্দাটা যে কাঁপছে, সেই কাঁপুনির জন্য এই শব্দটা উৎপন্ন হয়। এবার এই কাঁপুনিটা কিরকম হবে, খুব দ্রুত বেগে না খুব আস্তে আস্তে, না দ্রুত আস্তে কিভাবে হবে, তার উপর ভিত্তি করে সাউন্ডের যে মানে সাউন্ডটা শুনতে যে ভালো লাগে, যে ব্যাপারটা, সেই জিনিসটা ডিপেন্ড করে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি। তাহলে বিষয়টা কি হলো, না হর্নের সুইচটাকে যখন অন করব, ভেতরে একটা সুইচ থাকে, সেই সুইচটা বারবার অফ অন হবে। 1 নম্বর কয়েলটা একবার চুম্বকে পরিণত হবে, একবার ছেড়ে দেবে, চুম্বকে পরিণত হবে, ছেড়ে দেবে। ফলে পর্দাটা বারবার যাবে আসবে, মানে টানা হবে ছেড়ে দেবে, টানা হবে ছেড়ে দেবে, মানে পর্দাটা রীতিমতো কাঁপতে থাকবে, এবং সেটা দ্রুত বেগে। এবার একটা পর্দা যদি দ্রুত বেগে কাঁপে বা কম্পিত হয়, তখন একটা সাউন্ড উৎপন্ন হয়, সেই সাউন্ডটাকে আমরা বলছি হর্নের সাউন্ড। ওয়ার্কিংটা কি সবার ক্লিয়ার? যদি কোনো কনফিউশন থাকে বলুন। ওয়ার্কিংটা সবার ক্লিয়ার? হ্যাঁ। কোনো কোশ্চেন নেই তো? এইবার নেক্সট বিষয়ে যাচ্ছি। নেক্সট পার্টটা হচ্ছে, যখন হর্নের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, মানে ধরুন যখন হর্নটা নতুন লাগালেন, খুব সুন্দর মিষ্টি সাউন্ড হচ্ছে, কিছুদিন পরে ডর করে শব্দ হচ্ছে, কি কোনো সাউন্ডই হচ্ছে না। এইটা কেন হয়? এটা দুটো কারণে হয়। একটা কারণ হচ্ছে, এই যে সুইচটা, এই সুইচটা এত দ্রুত বেগে অফ অন হয়, তখন কি হয়, এই সুইচটা অফ অন হতে হতে সুইচটা নষ্ট হয়ে যায়। মানে একটা সুইচ যদি বারবার মানে অফ অন হতে থাকে, তাহলে এই উপরে যে মেটালটা কি হবে, নষ্ট হয়ে যাবে একটুখানি। যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে, এই সুইচটা লুজ হয়ে যায়। সুইচটা যদি লুজ হয়ে যায়, তখন কানেক্ট ডিসকানেক্ট ব্যাপারটা খুব ভালোভাবে হয় না, তখন পর্দার যে কম্পন সেটাও ঠিকঠাক হবে না, তখন সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এইটা একটা প্রবলেম হয়। আরেকটা কি প্রবলেম হয়, আরেকটা যে প্রবলেমটা হয়, এই যে পর্দাটা, এই পর্দাটা যদি বারবার কাঁপতে থাকে, পর্দাটা কি হয়, একটা রাবারের টাইপের জিনিস দিয়ে তৈরি। তাহলে পর্দা যদি রীতিমতো প্রতি মুহূর্তে কাঁপতে থাকে, তাহলে পর্দাটা কি হয়, লুজ হয়ে যাবে। একটা পর্দা যদি দ্রুত বেগে কাঁপতে থাকে, কি বেশ কয়েকদিন পর কি হয়, বা 2 মাস 3 মাস ইউজ করার পরে পর্দাটা লুজ হয়ে যাবে। পর্দাটা লুজ হয়ে গেলে, তাহলে একটা পর্দা যখন ধর ঢাকায় যদি ওপরের চামড়াটা যদি খুব টান টান থাকে, তার সাউন্ড একরকম, লুজ হয়ে গেলে তার সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। তো এই পর্দাটা যখন লুজ হয়ে যাবে, তার সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে দুটো অ্যাডজাস্টমেন্টের সিস্টেম আছে। একটা হচ্ছে এই পর্দাটা টাইট করা বা লুজ করা, আর একটা হচ্ছে এই যে সুইচটা, এই সুইচটাকে টাইট করা বা লুজ করা। ঠিক আছে, তাহলে একটা হর্নের দুটো অ্যাডজাস্টমেন্ট সিস্টেম থাকে। একটা হচ্ছে পর্দাটাকে টাইট করা বা লুজ করা, আর এই সুইচটাকে টাইট করা বা লুজ করা। বুঝতে পারলাম? এই যে হর্নকে অ্যাডজাস্ট করার মানে হলো এই দুটো জিনিসকে অ্যাডজাস্ট করা যায়। এই দুটো জিনিসকে অ্যাডজাস্ট এটা স্যার হর্নটা খুলেই করতে হয় নাকি, না ওপর থেকেই করে দেওয়া যাবে, মানে বলছি এইটা অ্যাডজাস্ট করার জন্য এরকম স্ক্রু দেওয়া থাকে। কি থাকে? স্ক্রু দেওয়া থাকে, যেটা আমরা মাইনাস স্ক্রু ড্রাইভার লাগিয়ে টাইট বা লুজ করতে হবে। ঠিক আছে, তো এখানে এই যে স্ক্রুটা দেওয়া আছে, এইটা কিসের জন্য? এটা ওই সুইচটার জন্য, এটা সুইচটার জন্য। আর এখানে যে স্ক্রুটা দেওয়া আছে, এটা হচ্ছে এই পর্দার জন্য। তার মানে এটা যদি 1 নম্বর 2 নম্বর নাম্বার দিই, তাহলে 1 নম্বর যে স্ক্রুটা, ওটাকে টাইট বা লুজ করা মানে হচ্ছে পর্দাটাকে টাইট করা বা লুজ করা। 2 নম্বর স্ক্রুটাকে টাইট করা বা লুজ করা মানে যে সুইচের কথা বললাম, সেই সুইচটাকে টাইট করা বা লুজ করা। তবে কম দামি হর্ন যদি কিনি, সেখানে এই সুইচটাকে অ্যাডজাস্ট করার অপশন থাকে না, একটাই অ্যাডজাস্টমেন্ট স্ক্রু থাকে, সেটা শুধুমাত্র এই পর্দাটাকে টাইট করা বা লুজ করার অপশন দেয়।
তো একটু দামি বা ভালো হর্ন কিনলে সেখানে দুটো অ্যাডজাস্ট করার অপশন পাওয়া যায়। ক্লিয়ার? হর্ন কিভাবে হ্যাঁ কাজ করে, হর্নের ভেতরে কি কি থাকে, হর্নের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং অ্যাডজাস্টমেন্ট, সব ক্লিয়ার তো? আচ্ছা, হর্ন গাড়িতে কিভাবে বাজানো হয় সবাই আমরা জানি। ফোর হুইলারের ক্ষেত্রে এই যে স্টিয়ারিংটা আছে, স্টিয়ারিং এর মাঝখানে এই যে অংশটা, এইটা হচ্ছে চাপ দিলে হর্নটা বাজে। এইটা চাপ দেওয়া মানে ওই 1 নম্বর সুইচটাকে অন করা, যেটা এই যে 1 নম্বর সুইচ বলেছিলাম, এই যে 1 নম্বর সুইচ বলেছিলাম এইটা, ওইটাকে চাপ দেওয়া মানে 1 নম্বর সুইচটাকে অন করা। এটা কি সবার ক্লিয়ার? হর্ন কিভাবে কাজ করে, তার ওয়ার্কিং এবং তার অ্যাডজাস্টমেন্ট। বিটু বাবু, স্যার। বিটু বাবু আনমিট করুন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলো। বলতে পারছি স্যার। হ্যালো। বিটু বাবু কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে বিষয়। আমরা মোটামুটি সবাই হয়তো অটোমোবাইল সেক্টরে কাজ করি বা ইভিতে হ্যাঁ কাজ করি, কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো সম্পর্কে যদি সঠিকভাবে আইডিয়া না থাকে, তাহলে অনেকটা অন্ধের মতো আমরা ওই দেখে শেখার মতো ব্যাপারটা হয়। কিন্তু হ্যাঁ যদি সেটাই হয়। ভেতরের ওয়ার্কিংটা যদি আমরা কষ্ট করে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা খুবই সহজ, এবং সেই বিষয়টার যে মানে ধরুন একটা হর্নের, আপনি সাউন্ড শুনে বুঝে নেবেন যে হর্নের ভিতর ঠিক কোন জায়গাটায় সমস্যা। আজ থেকে আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন, তার কারণ হচ্ছে আপনি ওয়ার্কিংটা বুঝে গেছেন। মানে এইভাবে যদি নিখুঁত ভাবে কেউ শেখে, তার ক্ষেত্রে কোনো জিনিসই কঠিন মনে হবে না, এবং প্রত্যেকটা জিনিসই চোখের উপরে ভাসবে। যাই হোক, স্যার, হ্যাঁ, বলছি এই এই হর্নের সিস্টেমটা ডিজেল গাড়ি, পেট্রোল গাড়ি বা 2 চাকা 4 চাকা হর্ন সবার ক্ষেত্রে হর্ন একই মানে না হর্ন, আলাদা? হর্ন মানে হর্ন। সে যে যে গাড়িতেই হোক, 4 চাকা গাড়িতে 2-3টা হর্ন লাগানো থাকে, টু হুইলারে একটা হর্ন লাগানো থাকে, এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে? আর হর্ন বলে রাখি, হর্ন দু ধরনের হয়। একটাকে বলা আছে এয়ার হর্ন। এয়ার হর্ন মানে বাস, লরি বা বলতে পারে ট্রেন, ট্রেনে যে হর্ন লাগানো থাকে সেটাকে এয়ার হর্ন বলে, সেখানে এয়ার প্রেসারে হর্নটা বাজে। তো এই এয়ার হর্ন কিন্তু গাড়িতে লাগানো এখন আইনত অপরাধ। যে হর্ন গুলো দেখবেন এক্সেসিভ সাউন্ড হয়। আর এখন যে হর্নটা আলোচনা করা হয় এটাকে বলা হয় ইলেকট্রিক হর্ন, যেটা ইলেকট্রিক কারেন্টে চলে, মানে ব্যাটারিতে এই হর্নটা বাজে। ইলেকট্রিক হর্নটা কিন্তু অটোমোবাইলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এয়ার হর্ন কিন্তু অটোমোবাইলের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, মানে এটা আইনত অপরাধের মধ্যে পড়ে। স্যার এয়ার হর্নটা কেমন দেখতে ছিল? এয়ার হর্ন ওই ট্রেনে থাকে। এয়ার হর্ন কি বলবো, এই যে মাইকের মতো একটা এরকম এরকম মাইকের মতো একটা অংশ বেরিয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? দেখেছেন হয়তো অনেকে, এরকম মানে লম্বা মাইকের মতো একটা অংশ বেরিয়ে থাকে। তো এটাকে এয়ার হর্ন বলে, তার ওয়ার্কিং আলাদা। এয়ার হর্নটা আমাদের লাগে না এবং ওটা অটোমোবাইল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এরপরে আমরা যে কনসেপ্টটা আলোচনা করব সেটাকে বলা হচ্ছে এমসিবি। কি বলা হচ্ছে? এমসিবি। আচ্ছা, এক্সটেন্ড করার ব্যাপারটা কে বলেন বলুন তো, একবার রিপ্লাই করুন। শুভময় না? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এমসিবি। এমসিবির ফুল ফর্ম কি? এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার। প্রথম কথা হচ্ছে সার্কিট ব্রেকার মানে কি? সার্কিট ব্রেকার মানে হচ্ছে একটা সার্কিট, মানে একটা টোটাল সার্কিট, ধরুন এই যে সার্কিটটা, এই সার্কিট হঠাৎ করে যদি এখান থেকে আমি কেটে দিই, তাহলে সার্কিটটা কি ব্রেক করলো, এটাকে বলেছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার মানে হচ্ছে একটা সার্কিটকে অফ করা। মিনিয়েচার কেন বলেছে? মিনিয়েচার এর জন্য বলেছে যে খুব সামান্য চেঞ্জেস, খুব সামান্য চেঞ্জেস হলেও সার্কিটটা কিন্তু ব্রেক করতে পারে, এবং সেই ব্রেক হওয়াটা কিন্তু খুব অ্যাকুরেটলি। এবার বিষয়টা হচ্ছে, সহজ করে বুঝি বিষয়টা, এইগুলো হচ্ছে এমসিবি। এমসিবি 3 ধরনের হয় সাধারণত। এটা হচ্ছে একটা সুইচ আছে, এটা দুটো সুইচ, এটা 3টে সুইচ। এটাকে টেকনিক্যাল ভাষায় কি বলে? এটাকে বলে সিঙ্গেল পোল, মানে একটা সুইচকে সিঙ্গেল পোল বলে। একে ডবল পোল এমসিবি বলে, এটা ট্রিপল পোল এমসিবি। ট্রিপল পোল মানে 3টে সুইচ একসঙ্গে আছে। তো সেটা ভোল্টেজ কারেন্টের উপর ডিপেন্ড করে কত পোলের এমসিবি লাগাবো সেটা ডিপেন্ড করে। এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এবার, হ্যাঁ কি বলছেন?
হ্যাঁ বলছি টু ফেজ থ্রি ফেজ এর উপর ডিপেন্ড করে। না, 2 ফেজ 3 ফেজের সঙ্গে সম্পর্ক নয় এটা। এটা 2 ফেজ, মানে এই ট্রিপল পোলের ব্যাপারটা একটু আলাদা। নর্মাল এই সিঙ্গেল পোল ডবল পোলে ওই 2 ফেজ 3 ফেজের সঙ্গে সম্পর্কিত নয়, ঠিক আছে? তো এখানে প্রথম কথা হচ্ছে এমসিবিটা কোথায় ব্যবহার করা হয়। সহজ করে বলি, এটাকে কি বলা হয়? ফিউজ। ফিউজের কাজ কি? ফিউজের কাজ হচ্ছে যদি এখানে আমি 10 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাই, এই এখান ধরুন এটা পজিটিভ, এটা নেগেটিভ, তড়িৎ যাচ্ছে, পজিটিভ নেগেটিভ বলবো না, এটা পজিটিভই হবে। আচ্ছা, এই যে ফিউজটা যদি 10 অ্যাম্পিয়ার যায় কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে যদি এখানে 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, মানে হঠাৎ করে যদি 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তখন কি হবে না, এই ফিউজের মধ্য দিয়ে যখনই 15 অ্যাম্পিয়ার যাবে, এই ফিউজটা কি হবে, গরম হয়ে যাবে, গরম হয়ে গিয়ে গলে যাবে। তাহলে গলে গেলে জিনিসটা কি হবে, এই এতটা পার্ট ডিসকানেক্ট হয়ে গেল, ফিউজটা তো কেটে গেছে বা গলে গেছে, ডিসকানেক্ট হয়ে গেল, ফলে সার্কিটটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে। কেন হলো এটা? না, 10 অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো আছে, আমি 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করেছি। আমি প্রথমে বলেছিলাম যে এই ফিউজে যে তারটা হয় এটা কি হয়, সরু হয়। প্রথমে কি বলেছিলাম যে একটা সরু তার, তার মধ্য দিয়ে হঠাৎ করে তড়িৎ প্রবাহ বাড়িয়ে দিই, মানে নাম্বার অফ ইলেকট্রন দ্রুত বেগে যাচ্ছে, তাহলে কি হয়, যেমন ধাক্কা প্রচুর হবে। এবং রেজিস্ট্যান্স যদি বেশি হয়, মানে যে মেটেরিয়ালটা ব্যবহার করেছি তার রেজিস্ট্যান্স যদি বেশি হয়, কি হবে, গরম হবে। এবং সেই গরমটা যদি অতিরিক্ত হয়ে যায়, তখন কি হবে, তারটাকে গলিয়ে দেবে। ঠিক এইভাবে ফিউজটা কি হবে, কেটে যাবে। তার মানে এই যে ফিউজটা, এই ফিউজটা কোথায় ব্যবহার করব সেটা ডিপেন্ড করছে অ্যাম্পিয়ারের উপর। অ্যাম্পিয়ার মানে কি? অ্যাম্পিয়ার কি? ফ্লো অফ ইলেকট্রন, মানে 1 সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে, এটাকে অ্যাম্পিয়ার বলেছিলাম। 10 অ্যাম্পিয়ার মানে যদি আমি বলি 1 সেকেন্ডে 10টা করে ইলেকট্রন যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু 1 সেকেন্ডে যদি 15টা করে ইলেকট্রন যায়, তখন এই তারটা গরম হয়ে গিয়ে গলে যাবে। একটা ক্লিয়ার? এইটা হচ্ছে ফিউজের ফাংশন। তার মানে ফিউজ হচ্ছে অ্যাম্পিয়ার কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। হঠাৎ করে যদি অ্যাম্পিয়ার বেড়ে যায়, তখন ফিউজটা কেটে গিয়ে সার্কিটটাকে বাঁচিয়ে দেবে। কারণ এখানে যদি কোনো কয়েল লাগানো থাকে, এই কয়েলটা ধরো 10 অ্যাম্পিয়ারে কাজ করে, আমি যদি হঠাৎ করে 15 অ্যাম্পিয়ার দিই, তাহলে কয়েলটা কি হবে, গরম হবে। গরম হয়ে গিয়ে কয়েলটা জ্বলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। কয়েলটা যাতে নষ্ট না হয় সেই জন্য তার আগে একটা ফিউজ লাগানো থাকে, যে ফিউজটা কেটে যাক, ফিউজটা নষ্ট হয়ে যাক, কিন্তু কয়েলটা যেন আবার বেঁচে যায়। কেন? ফিউজের দাম হচ্ছে 1 টাকা, 2 টাকা, 3 টাকা দাম, একটা কয়েলের দাম কয়েক হাজার টাকা দাম। এইটা হচ্ছে ফিউজের ফাংশন। ক্লিয়ার সবার? প্রত্যেকের বাড়িতে ফিউজ আছে, আমরা এটা হ্যাঁ সবাই জানি, সাধারণ বিষয়। এইটা হচ্ছে ফিউজের বিষয়। কিন্তু এখানে সমস্যাটা কি? এখানে সমস্যাটা হচ্ছে যে 10 অ্যাম্পিয়ারের যদি ফিউজ লাগাই, সেখানে 12 অ্যাম্পিয়ারের যদি তড়িৎ প্রবাহ করি, ফিউজটা অনেক সময় পরে গিয়ে নষ্ট হচ্ছে। কেন? না, গরমটা তত ভালো অত বেশি হচ্ছে না। আবার যদি 15 অ্যাম্পিয়ার তড়িৎ দিই, তখন কি দ্রুত গরম হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। তার মানে ফিউজটা অবশ্যই সার্কিটটাকে বাঁচাবে, কিন্তু ফিউজটা যে সার্কিটটাকে বাঁচাবে, সেই বাঁচানোর অ্যাকুরেসি, মানে কত ভালোভাবে সেফটি দিতে পারবে, সেই সেফটির বিষয়টা কিন্তু ফিউজের ক্ষেত্রে অনেক কম। অত ভালো সেফটি দিতে পারে না। মানে ফিউজ থেকেও অনেক সময় কয়েল জ্বলে যেতে পারে, এরকম ঘটনা হতে পারে। কেন? ফিউজটা সঠিকভাবে কাজ করছে না। কেন? ফিউজটা কাজ করার নিয়মটা হচ্ছে গরম হয়ে গিয়ে গলে যাবে। ফলে ফিউজটা যদি কোনো কারণে না গলে, বা ফিউজে যে তারটা ব্যবহার করছে তারটা যদি মোটা তার দিয়ে দিই, তখন কিন্তু কয়েলটা নষ্ট হয়ে যাবে। তার মানে ফিউজটা এখানে কিন্তু অবশ্যই সার্কিটটাকে বাঁচাবে, কিন্তু সেই বাঁচানোর যে অ্যাকুরেসি লেভেল সেটা কিন্তু অনেক কম। ঠিক এই ফিউজের জায়গায় ফিউজটাকে এখন ব্যবহার না করে আমরা এখন কি ব্যবহার করছি? এমসিবি ব্যবহার করছি। তার মানে এখনকার দিনে কোনো বাড়িতে যদি আধুনিক ওয়্যারিং করা হয়, সেখানে কোনো ফিউজ দেখতে পাবে না। এখন কি ইলেকট্রিক যে বোর্ডে আমরা লাইট পাখার সুইচগুলো অন করি, সেখানে আগেকার দিনে কি ছিল, একটা করে ফিউজ লাগানো ছিল। এখন কি ফিউজ দেখতে পান? নতুন যদি কেউ ওয়্যারিং করে, যে মিস্ত্রি নতুন ওয়্যারিং করতে জানে এমসিবি দিয়ে, সে কিন্তু আর ফিউজ লাগাবে না। বলুন আপনাদের বাড়িতে নতুন ওয়্যারিং কারো রয়েছে?
মানে ইলেকট্রিক আমারই হয়েছে বোর্ডে, স্যার, স্যার আমারই হয়েছে বাড়িতে এই হ্যাঁ ইলেকট্রিক বোর্ডে কি ফিউজ লাগানো আছে? না, ইলেকট্রিক বোর্ডে নয়, মেন সুইচটা খুলে স্যার এই মিডিলে যেটা দেখাচ্ছেন টু, হ্যাঁ মেন সুইচটা আলাদা, সেটা তো হ্যাঁ মেন সুইচটা না লাগিয়ে এটা লাগিয়েছে দেখছি, যেটা হ্যাঁ। ছবি দিয়েছেন তার আপনি। মানে হচ্ছে আধুনিক ওয়্যারিং সিস্টেমে কিন্তু কোনো ফিউজ বোর্ডে লাগানো হয় না, কারণ সেই ফিউজের কাজটা এমসিবি করবে। এটা গেল এমসিবি ফাংশন। আমি ফিউজটা দিয়ে কেন করলাম, ফিউজটা আমরা সবাই জানি, ওটাতে বুঝতে সুবিধা হবে। এইবার আসছি এমসিবি। এমসিবি কিন্তু অনেক ধরনের হয়, তো সেই ধরনগুলো আমাদের কিন্তু এক এক করে বুঝতে হবে। এখানে কি লেখা আছে, এই এমসিবি তে কি লেখা আছে, C20। এই C20 মানে কি? C20 মানে, সি মানে হচ্ছে টাইপ, মানে সি টাইপের এমসিবি। 20 মানে কি? 20 মানে হচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য এটা ব্যবহার করা, মানে 20 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে এই এমসিবিটা ট্রিপ করে যায় বা এমসিবিটা বন্ধ হয়ে যায়। এবং কি টাইপের এমসিবি এটা? সি টাইপ এমসিবি। বুঝতে পারলেন? তাহলে C20 কথা মানে হচ্ছে সি টাইপের এমসিবি। এরকম এ টাইপের হয়, বি টাইপের হয়, ডি টাইপের হয়, বিভিন্ন টাইপের এমসিবি হয়। আর 20 অ্যাম্পিয়ার কথা মানে হলো, 20 কথাটা মানে হচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য এই এমসিবিটা ব্যবহার করা। এটা হচ্ছে এমসিবি দেখে চেনার উপায় যে এমসিটা কি টাইপের এমসিবি এবং কত অ্যাম্পিয়ার কারেন্টের জন্য ব্যবহার করবে। এতটা ক্লিয়ার সবাই? এই লেখাটা সবার হ্যাঁ ক্লিয়ার? ওকে। এরপরে এমসিবিটার কি কি লেখা আছে, এখানে কি লেখা আছে দেখুন। এখানে লেখা আছে 240 অথবা 415 ভোল্ট। তার মানে এই এমসিবিটা আমি 240 ভোল্ট সার্কিটে বা 415 ভোল্ট সার্কিটে ব্যবহার করতে পারবো। তার মানে আমাদের বাড়িতে কত ভোল্ট হয়, 220-30 ভোল্ট, আমাদের বাড়িতে এই এমসিবিটা ব্যবহার করতে পারবো। আর কি লেখা আছে, এখানে যেটা লেখা আছে 50 এইচ ছোট হাতের জেড। এই ছোট হাতের জেড এটাকে বলে হার্জ। কি বলে? হার্জ। 50 হার্জ। 50 হার্জ মানে কি, এটাকে অ্যাকচুয়ালি এটাকে বলে ইলেকট্রিকের কম্পাঙ্ক। কম্পাঙ্ক কথা মানে কি, 50 হার্জ কথাটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি। বিষয়টার মানেটা বুঝতে হবে। এসি কারেন্টে হার্জ হয়, ডিসি কারেন্টে হার্জ হয় না। এসি কারেন্টে 50 হার্জ কথা মানে হচ্ছে, বলেছি এসি কারেন্ট ঢেউর মতো যায়, তাহলে এইভাবে ঢেউ খেলে খেলে যায়। তাহলে এটা হচ্ছে একটা ঢেউ, এটা হচ্ছে 2 নম্বর ঢেউ। এরকম ভাবে 50টা ঢেউ তৈরি হয় 1 সেকেন্ডের মধ্যে। 1 সেকেন্ডের মধ্যে যদি 50টা ঢেউ তৈরি হয়, তাহলে সেই কারেন্টকে বলা হচ্ছে 50 হার্জ কারেন্ট। এটা আমাদের ভারতবর্ষে বা ইন্ডিয়াতে চলে। ইন্ডিয়াতে 50 হার্জ কারেন্ট চলে। আমেরিকায় যদি যাই সেখানে চলে 60 হার্জ। বিভিন্ন দেশে বিভিন্ন হয়। তো 50 হার্জ যেহেতু আমাদের ইন্ডিয়াতে ব্যবহার করা হয়, সেই জন্য এই 50 হার্জটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? 50 হার্জ ব্যাপারটা ক্লিয়ার? 50 হার্জ মানে 1 সেকেন্ডে এসি কারেন্ট 50টা ঢেউ তৈরি করে, সেই জন্য 50 হার্জ। তাহলে আমাদের ভারতবর্ষের কারেন্টের জন্য এটাকে ব্যবহার করতে পারবো। যদি এখানে 60 হার্জ লেখা রাখতো, সেটা কিন্তু আমাদের ঘরের সার্কিটে লাগালে হবে না, সঠিকভাবে কাজ করবে না, এটা বুঝতে হবে। আচ্ছা, এই গেল লেখার বিষয়টা। এরপর এখানে একটা চিহ্ন আঁকা আছে। কি চিহ্ন আঁকা আছে, চিহ্নটা বড় করে আঁকছি। এই একটা চিহ্ন আর এই একটা চিহ্ন, দুটো কালি দিয়ে এঁকেছি। প্রথমে যে চিহ্নটা, এই চিহ্নটার মানে হচ্ছে শর্ট সার্কিট। কি? শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে কি না, কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয় তখন হঠাৎ করে অ্যাম্পিয়ার বেড়ে যায়। শর্ট সার্কিট কথা মানে হলো, কোনো জায়গায় যদি হঠাৎ করে শর্ট সার্কিট হয়, হঠাৎ করে শর্ট সার্কিট হওয়া মানে তড়িৎ প্রবাহ বা মানে অ্যাম্পিয়ারটা বেড়ে যায়। শর্ট সার্কিট ব্যাপারটা একটু সহজ করে বলছি। শর্ট সার্কিট জানেন কেউ? অ্যাকচুয়ালি শর্ট সার্কিট জিনিসটা কি, রিপ্লাই করুন। কমন ব্যাপার, কিন্তু আমরা প্রত্যেকে জানি শর্ট সার্কিট কথা। ইলেকট্রিসিটি বেড়ে যাওয়া যাবে, না সেটা ঠিক আছে, আমি বলছি শর্ট সার্কিট মানে বেড়ে যাবে। না, শর্ট সার্কিট মানে ভোল্টেজটা অতিরিক্ত হয়ে গেলে তখন ডিসকানেক্ট হয়ে যায় বা না না জ্বলে না যায়। না না না, শর্ট সার্কিট মানে কি একটু সহজ করে বলুন, এমনি নিজের ভাষায় বলুন না যে এটাকে শর্ট সার্কিট বলে।
সেন্তু বাবু কিছু আইডিয়া? নিউট্রাল নিউট্রাল ফেজ দুটো যখন একসঙ্গে হয়ে যায়। নিউট্রাল ফেজ একসঙ্গে হয়ে যায় মানে পজিটিভ আর নেগেটিভ জুড়ে দিলেই শর্ট সার্কিট। হ্যাঁ, অনেকটা গেছেন। আর আর কেউ কিছু বলবেন? বিধান বাবু কিছু বলবেন? আচ্ছা, স্যার আমার ভালো নেটওয়ার্ক নেই, আমি জিনিসটা বুঝতে পারলাম না স্যার, একবার বলুন না, বলছি। আমি বলছি যে শর্ট সার্কিট মানে কি? এই যে বলে না শর্ট সার্কিটে গোটা ঘর আগুন লেগে গেছে, তো বলি তো আচ্ছা স্যার। কোনো ঘর। হ্যাঁ, হ্যাঁ, শর্ট সার্কিট জিনিসটা কি? শর্ট সার্কিট কোনো বলতে স্যার জায়গাতে কোনো আমাদের যে তার ছিঁড়ে গিয়ে একদম সার্কিটগুলো শর্ট হয়, কৃষ্ণেন্দু অফ। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, সার্কিট যেগুলো হয় সেই সার্কিটগুলো স্যার খুব জায়গাতেই যদি সার্কিটটা কমপ্লিট হয়ে যায় সেটাকে সে শর্ট সার্কিট বলে। ওকে গুড, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, যেটা বলেছেন একদম কারেক্ট বলেছেন। ধরুন এইখানে আমি সহজ করে বলছি, এটা এটা হচ্ছে এটা ব্যাটারি, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এই সার্কিটটা কিভাবে গেছে? এইটা হচ্ছে গোটা সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে গোটা সার্কিট। শর্ট সার্কিট মানে কি? শর্ট সার্কিট মানে ধরুন এখান থেকে একটা ইলেকট্রিকের তার আমি এখানে কানেক্ট করে দিয়েছি, তাহলে যে লাল কালারের যে সার্কিটটা ছিল, আলটিমেট সার্কিটটা কি ছিল? এই এত বড় সার্কিট ছিল। কিন্তু এখন আমি একটা তার দিয়ে যদি এখানে জুড়ে দিই, তাহলে এখন সার্কিটটা কি হলো? এখন সার্কিটটা হচ্ছে এখান থেকে এই এতটা হয়ে গেল। তাহলে সার্কিটটা বড় হলো না শর্ট হলো? ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেল না? এই যে সার্কিটটা ছোট হয়ে গেল এটাকেই বলে শর্ট সার্কিট। আর একদম পাতি ভাবে যদি মনে রাখি, এটাকেই বলে শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে এটাকে শর্ট সার্কিট বলে। এবার প্রশ্ন, শর্ট সার্কিট হলে অ্যাম্পিয়ারটা বেড়ে যায় কেন? আসল প্রশ্ন হচ্ছে ওখানে। দেখো এখানে কি লাগানো আছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো। রেজিস্ট্যান্স মানে আমরা বলতে পারি এটা হিটার লাগানো আছে। হিটার নয়, সহজ করে বলছি, ধরুন এখানে একটা ফ্রিজ লাগানো আছে, ঠিক আছে? ফ্রিজ লাগানো আছে। এবার হঠাৎ আমি যদি একটা ইলেকট্রিকের তার দিয়ে জুড়ে দিই, তাহলে এই ফ্রিজ যে পরিমাণ ইলেকট্রিক এনার্জি নিচ্ছিল সেটা তো বন্ধ হয়ে গেল। তার মানে লোড কমে গেল। যখনই লোড কমে যাবে, তো হঠাৎ করে লোড কমে গেলে হঠাৎ করে অ্যাম্পিয়ার বেড়ে যায়। মানে এখানে যদি আমি 15 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, এটা অ্যাকচুয়ালি মানে ডিসির ক্ষেত্রে হয় না, তো সেটা আলাদা বিষয়। আমি এটা এটা ডিসি আছে, আমি ডিসি ছাড়ুন, মানে এমনি ইলেকট্রিক সোর্স পাবো, এসির কথাই বলছি। এখানে ধরুন আমাদের বাড়িতে 220 ভোল্ট 20 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। তো হঠাৎ করে যদি মাঝখানে পজিটিভ আর নেগেটিভ জুড়ে যায়, সার্কিটটা ছোট হয়ে যায়, তখন কি হবে? 20 অ্যাম্পিয়ারটা হঠাৎ করে বেড়ে গিয়ে 30 অ্যাম্পিয়ার হয়ে যাবে। এই যে হঠাৎ করে অ্যাম্পিয়ারটা বেড়ে যাওয়া, হঠাৎ করে যদি অ্যাম্পিয়ার বেড়ে যায়, তখন এখানে যদি একটা বাল্ব লাগানো থাকে, সেই বাল্বে তো অ্যাম্পিয়ারটা ওর বাল্বের ভেতরে চলে যাবে, তখন বাল্বটা কি হবে? জ্বলে যাবে বা নষ্ট হয়ে যাবে। যদি কোনো পাখা লাগানো থাকে, পাখাটা গরম হয়ে গিয়ে পাখাটা নষ্ট হয়ে যাবে। এটাকেই বলে শর্ট সার্কিট। তার মানে হলো শর্ট সার্কিট হলে, হঠাৎ করে শর্ট সার্কিট হলে অ্যাম্পিয়ারটা বেড়ে যায়। বুঝতে পারলেন? এইবার আমরা এখানে আসছি। তাহলে শর্ট সার্কিট কথাটা মানে কি? শর্ট সার্কিট কথাটা মানে হচ্ছে শর্ট সার্কিট হলে অ্যাম্পিয়ার বেড়ে যায়। সহজ করে এটা মনে রাখতে হবে। শর্ট সার্কিট মানে অ্যাম্পিয়ার হঠাৎ করে বেড়ে যায়। হ্যাঁ বলো। মানে ভোল্টেজ কমলে অ্যাম্পিয়ার বাড়বে, এটাই হয় মানে শর্ট সার্কিটের কেসটা। না, ভোল্টেজটাকে আমি ধরবো না, আমি এসি কারেন্ট বলেছি, বারবার বলেছি এসি কারেন্টের ব্যাপারটা আলাদা। মানে ধরো বাজ পড়ছে, বাজ পড়লে হঠাৎ করে অ্যাম্পিয়ার বেড়ে যায়। জিনিসটা বোঝার চেষ্টা করো। মানে তুমি যেটা বলছো ভোল্টেজ কমলে অ্যাম্পিয়ার বাড়ে, ঠিক আছে, এটা কোনো ভুল নেই। কিন্তু এসি কারেন্টের ক্ষেত্রে ধরুন বাইরে বাজ পড়ছে, তাহলে যে ইলেকট্রিকের খুঁটি তার আছে তাতে যে পরিমাণ ইলেকট্রন যাচ্ছে, বাজ পড়া মানে কি? সেটা তো তড়িৎ। তো সেই তড়িৎরা যদি এই আরো অ্যাড হয়ে যাওয়া। অ্যাড হয়ে যায়, হঠাৎ করে কি হবে? অ্যাম্পিয়ার বেড়ে যাবে। এরকম বিষয়টা। মানে এসি কারেন্ট না, এসি কারেন্ট তো ওপেন কারেন্ট। এসি কারেন্টের যে তারগুলো হ্যাঁ, রাস্তা ওই দিয়ে আসে, অ্যাম্পিয়ার বাড়লেই তখন শর্টটা হয়। একদম। তো শর্ট সার্কিট মানে অ্যাম্পিয়ার বেড়ে যাওয়া, এটা সহজ করে মনে রাখতে হবে। আচ্ছা, এবার কি হচ্ছে ওভারলোড প্রোটেকশন। ওভারলোড প্রোটেকশন মানে কি? যদি হঠাৎ করে লোড বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাম্পিয়ারের চেঞ্জেস হতে পারে। অ্যাম্পিয়ার বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, কিন্তু অ্যাম্পিয়ারের চেঞ্জেস হতে পারে। তো এই দুটো জিনিসকে ব্যালেন্স করার জন্য এমসিবি ব্যবহার করা। আলোচনা পর্যন্ত সবার ক্লিয়ার? এমসিবি কিভাবে চিনতে হয়, কি কি লেখা থাকে, এমসিবি কি কাজ করে,
ক্লিয়ার এতটা? স্যার ওভারলোডটা কি বললেন মানে আবার স্যার বলুন। একজন বলুন, একজন বলুন। স্যার হ্যাঁ, স্যার ওভারলোডের ব্যাপারটা কি বললেন আরেকবার বলুন, ওভারলোড বলো, বলো। প্রজেকশনটা। বলছি ওভারলোড মানে কি? ধরো তোমার বাড়িতে এবং নর্মাল একটা 6 অ্যাম্পিয়ারের ইলেকট্রিক্যাল কারেন্ট, 6 অ্যাম্পিয়ার মানে ধরো 1 mm তার দিয়েছে। 1 mm তার মানে কি? সরু তার। তো এই সরু তারে তোমার ঘরে একটা ফ্যান চলতো, ঠিক আছে? এইবার তোমার মনে হলো যে না, ফ্যানে ঠান্ডা হচ্ছে না, আমি এসি লাগাবো। খুব খুশি খবর, এসি লাগাবো। এবার এসি লাগাবো বলে কি করলাম না, ঘরে ঘরে মাস্টারি করলাম। কি মাস্টারি করলাম না, ফ্যানটাকে খুলে দিয়ে এসি লাগিয়ে দিলাম, আর এসির সঙ্গে পজিটিভ নেগেটিভটাকে কানেকশন করে দিলাম, কানেকশন করে দিলাম এসির সঙ্গে। এবার জিনিসটা কি হবে, আমার যে ফ্যান চলতো সেই ফ্যানটা 20 অ্যাম্পিয়ারে চলতো। এসি কত অ্যাম্পিয়ারে চলে? এসি চলে 50 অ্যাম্পিয়ার। যখনই এসিটা লাগিয়ে দেবো তখন এসি কি করবে? এসি তো অনেক কারেন্ট লাগবে। এসি এই তারের মধ্য দিয়ে অতি দ্রুত বেগে অনেক কারেন্ট টানবে, কিন্তু অনেক কারেন্ট এসি চায়, কিন্তু তারটা তো সরু। তাহলে বেশি পরিমাণ ইলেকট্রন এই সরু তারের মধ্য দিয়ে যেতে পারবে না? পারবে না? পারবে না স্যার। পারবে না। তখন কি হবে, দুটো জিনিস হবে। এক হচ্ছে, হয় এই তারটা গরম হয়ে গিয়ে জ্বলে যাবে, তাই না? জ্বলে যাবে, বা এসিটা নষ্ট হয়ে যাবে। এটা কি বলেছে? ওভারলোড। ওভারলোড মানে কি, যে যত মোটা তার আমি ব্যবহার করেছি সেই তার বা যেখানে যতটা লোড দেওয়ার কথা আমার তাকে সেই লোডের জিনিস লাগাতে হবে। আমি ফ্যান লাগানোর জায়গায় যদি এসি লাগিয়ে দিই তখন ওভারলোড হয়ে যাবে। ওভারলোড হয়ে গেলে কি হবে, অতি দ্রুত বেগে কারেন্ট যখন টানবে তখন কি হবে, তারটা নষ্ট হয়ে যাবে। যদি এখানে আমার এমসিবি লাগানো থাকতো, এমসিবি সঙ্গে সঙ্গে এমসিবিটা পড়ে যাবে। কেন না, 6 অ্যাম্পিয়ারের সিস্টেম লাগিয়েছি, আর এখানে এমসিবি যে লাগাবো সেটা যদি 6 অ্যাম্পিয়ারের এমসিবি লাগানো থাকে, ও যখনই 6 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট চাইবে এমসিবিটা পড়ে যাবে। এটাকেই বলেছে ওভারলোড। মানে লোড বাড়িয়ে দিলে এমসিবি ট্রিপ করে যাবে। কেন না, তারটাকে বাঁচিয়ে দেবে, এসিটাকেও বাঁচিয়ে দেবে, মানে সিস্টেমটাকে বাঁচিয়ে দেবে। সেই জন্য এমসিবিটা ট্রিপ করে যাবে। বুঝা গেছে? তার মানে হলো এই ওভারলোড প্রোটেকশন আর শর্ট সার্কিট প্রোটেকশন দুটোকে মিলিয়ে আমরা একটা জিনিস মনে রাখবো, যে অ্যাম্পিয়ার যদি বেড়ে যায় তখন এমসিবিটা সিস্টেমটাকে বন্ধ করে দেবে বা এমসিবিটা ট্রিপ করে যাওয়া, পড়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এইবার এমসিবির কত ধরনের হয় সেইটা আমরা একটু দেখি। খুব ইন্টারেস্টিং এটা, ঠিক আছে? এই নলেজটা অধিকাংশ ইলেকট্রিক মিস্ত্রি নেই। তারা দোকান থেকে কোন রকম কিনে এনে লাগিয়ে দেয়, সেটা যে কত বড় ভুল সেটা ভাবা যায় না। মানে আমি নিজে হাউস ওয়ারিং করেছি, সেই জন্য এই এক্সপিরিয়েন্সটা আমার আছে, যে যারা ইলেকট্রিক মিস্ত্রি তারা মানে তোতা পাখির মতো তার হেড মিস্ত্রির কাছে যেমন শিখেছে তেমন তেমন লাগিয়ে দেয়। তারা জানেই না যে কোন লোডে কত এমসিবি দিতে হয়, কেন দিতে হয়, তার কোনো টেকনিক্যাল কোনো নলেজই নেই, যেটা কিন্তু একটা হাউস ওয়ারিং এর জন্য ভয়ঙ্কর কিছু হতে পারে। ওকে, চলো। এমসিবি এমসিবি হচ্ছে এ টাইপ হয়, বি টাইপ হয়, সি টাইপ, ডি টাইপ, কে টাইপ, আর একটা হয় জেড টাইপ। এই 6 ধরনের এমসিবি সাধারণত ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে এই টাইপ গুলোর মানে কি? টাইপ গুলোর মানে কি? এ টাইপ এমসিবি কথার মানে হলো, বলছে ট্রিপ অফ, মানে এমসিবিটা অফ হয়ে যাবে কখন? when the current exists 2 থেকে 3 টাইমস। এটা মানেটা কি? একটা এমসিবিতে কি লেখা আছে বলছিলাম, ধরো A20 লেখা আছে। A20 মানে কি? এ টাইপের এমসিবি 20 অ্যাম্পিয়ার ইলেকট্রিক, 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য এটা ব্যবহার করা হয়। এইবার এটা যদি এ টাইপ হয় তার মানে কি? এ টাইপ মানে হচ্ছে 2 থেকে 3 গুণ, মানে 20 অ্যাম্পিয়ার এর দুগুণ কত? 40 অ্যাম্পিয়ার। 40 অ্যাম্পিয়ার থেকে 3 গুণ হলে 60 অ্যাম্পিয়ার। তার মানে 20 অ্যাম্পিয়ার তড়িতের জন্য যে এমসিবিটা ব্যবহার করেছি, যদি 40 অ্যাম্পিয়ার বা তার বেশি, মানে 40 থেকে 60 অ্যাম্পিয়ার
এই এতটা পরিমাণে অ্যাম্পিয়ার যদি বেড়ে যায় তাহলে এমসিবিটা পড়ে যাবে। বুঝতে পারলাম? মানে এ টাইপ কথাটার মানে হচ্ছে যদি A20 লেখা থাকে তার মানে 40 অ্যাম্পিয়ার থেকে 60 অ্যাম্পিয়ারের মধ্যে যদি অ্যাম্পিয়ারটা বেড়ে যায় তাহলে এমসিবিটা পড়ে যাবে। বুঝতে কি পারলাম? রিপ্লাই করো। হ্যাঁ স্যার। এটা হচ্ছে এ টাইপের মানে। এবারে বি টাইপ এমসিবি মানে কি? বি টাইপ এমসিবি মানে ওই একই জিনিস, এখানে বলা আছে 3 থেকে 5 গুণ। তার মানে যদি B20 লেখা থাকে তার মানে 3 থেকে 5 গুণ মানে কত? 20, 3 গুণ কত? 60। 60 অ্যাম্পিয়ার থেকে 5 গুণ হলে 100 অ্যাম্পিয়ার। তাহলে 60 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার এতটা পরিমাণ যদি অ্যাম্পিয়ার বেড়ে যায় তাহলে কিন্তু এমসিবিটা পড়ে যাবে। তার মানে এখানে যদি আমার B20 লেখা আছে যদি 40 অ্যাম্পিয়ার হয় তাহলে কিন্তু এমসিবি পড়বে না। কিন্তু যদি এটা A20 হতো তাহলে কিন্তু এমসিবিটা অফ হয়ে যেত, মানে এমসিবিটা পড়ে যেত। কেন? এটা এ টাইপ। এ টাইপের মানে কত বলেছি? এই যে বললাম 40 থেকে 60 মধ্যে যদি অ্যাম্পিয়ার বেড়ে যায় তাহলে এমসিবিটা বন্ধ হয়ে যাবে বা পড়ে যাবে। যদি বি টাইপ হয় তাহলে সেটা 60 থেকে 100 অ্যাম্পিয়ারের মধ্যে হলে পড়ে যাবে, মানে রেঞ্জটা পরপর করে বাড়ছে। এবার সি টাইপ মানে কি? সি টাইপ মানে 5 থেকে 10 গুণ। বুঝতে পেরেছো? তার মানে C20 এটার মানে হলো সি টাইপ। সি টাইপ মানে 5 থেকে 10 গুণ। তাহলে 20 5 গুণ কত? 100 অ্যাম্পিয়ার। 10 গুণ কত? 20 গুণিত 10, 200 অ্যাম্পিয়ার। তাহলে C20 মানে সি টাইপ এমসিবি। সি টাইপ মানে হচ্ছে 5 থেকে 10 গুণ, তার মানে 100 অ্যাম্পিয়ার থেকে 200 অ্যাম্পিয়ার এতটা বাড়লে তবে এমসিবিটা পড়বে। মানে 50 অ্যাম্পিয়ার হলেও কিন্তু এমসিবিটা এখানে পড়বে না। টাইপের মানেগুলো বোঝা গেছে? তার মানে C20 আর হুম। B20 দুটোর মানে কিন্তু আলাদা। আমরা 20 থেকে লাগিয়ে দিলাম, এটা করলে কিন্তু হবে না। তাহলে দেখবেন যে গোটা ঘরের পাখা টিভি সবই পুড়ে গেছে তাও এমসিবি লাগানো আছে। তো ভুল ভুল টাইপের এমসিবি লাগিয়ে দিলে কিন্তু হবে না। ঠিক আছে? এবার কোন এমসিবি কোথায় লাগাবো সেটাও এখানে বলা আছে। এ টাইপ এমসিবি। এ টাইপ এমসিবি কোথায় লাগানো হয়? এটা এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা মার্ক করে দিচ্ছি আমি। এ টাইপ এমসিবি মূলত সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং। সেমিকন্ডাক্টর মানে যেখানে সার্কিট তৈরি করা হয়। সেমিকন্ডাক্টর মানে কি? তুমি ওই যে ডায়োড, ট্রানজিস্টর, এগুলো তো সেমিকন্ডাক্টর। যেখানে সার্কিট তৈরি করা হয় সেই সমস্ত জায়গাতে এই এ টাইপ এমসিবি ব্যবহার করা হয়। বি টাইপ এমসিবি কোথায় ব্যবহার করা হয়? কেবিল প্রোটেকশন। কেবিল প্রোটেকশন মানে বলতে পারি হাউস ওয়ারিং এর জন্য এটা ব্যবহার করতে পারি। সি টাইপ এমসিবি কোথায় ব্যবহার করা হয়? মূলত হাউস ওয়ারিং এর জন্য এই বি টাইপ এমসিবিটা ব্যবহার করা হয়। সি টাইপ এমসিবি কোথায় ব্যবহার করা হয়? না, সি টাইপ এমসিবিটা ব্যবহার করা হয় যে লাইটিং সার্কিট, আইটি। আইটি ইকুইপমেন্ট মানে কি? কম্পিউটার, ল্যাপটপ, এইগুলো এটাকে আইটি ইকুইপমেন্ট বলে। বা পার্সোনাল কম্পিউটার, প্রিন্টার, সার্ভার, এই সমস্ত জিনিস চালাতে গেলে সি টাইপ এমসিবি লাগাতে হবে। ডি টাইপ এমসিবি কোথায় ব্যবহার করা হয়? ডি টাইপ এমসিবি ব্যবহার করা হয় মোটরে। এটা মনে রাখবে, ঠিক আছে? ডি টাইপ এমসিবি ব্যবহার করা হয় মোটরে। মানে যদি আমি মোটর চালাই সেখানে ডি টাইপের এমসিবি লাগাবো। ডি টাইপ মানে কত? 10 থেকে 20 গুণ। তার মানে এই জিনিসটা প্রত্যেকে ঘরে খাতাতে ছকটা করে নেবে, ঠিক আছে? এ টাইপ মানে কত গুণ, বি টাইপ মানে কত গুণ, সি টাইপ মানে কত গুণ, এই ছকটা করে নিতে হবে। আর এ টাইপ এমসিবি কোথায় ব্যবহার করা হয়, বি টাইপ এমসিবি কোথায় ব্যবহার করা হয়, এটা একটা খাতাতে ছক করে নেবে। করে ওই জিনিসটাকে ভালো করে মুখস্থ করে নেবে। এটা যদি কেউ মনে রাখে তাহলে কিন্তু ইলেকট্রিকে অনেক, মানে অ্যাপ্লিকেশনের দিক থেকে অনেকটা এগিয়ে যাবে। কারণ এই কনসেপ্টটা মানুষ জানে না বলেই যে যা কিছু এমসিবি এনে লাগিয়ে দেয়। দেখবেন বাড়িতে যখন এমসিবি দেখবেন, এসির জন্য যে এমসিবি, মানে এসির যে কারেন্টটা গেছে যেটাকে পাওয়ার লাইন বলে, সেখানে যে এমসিবিটা ব্যবহার করেছে সেখানে ধরুন সি টাইপ এমসিবি ব্যবহার করেছে। বাড়িতে যে লাইট, ফ্যান, পাখা ব্যবহার করা হয়েছে সেখানে বি টাইপ এমসিবি ব্যবহার করা হয়েছে। এরকম বিভিন্ন টাইপের হয়। আবার এমসিবি কি হয় না, B6 মানে 6 অ্যাম্পিয়ারের এমসিবি হয়। তারপরে বি 6 অ্যাম্পিয়ার, 12 20 অ্যাম্পিয়ারের হয় B20।
তারপরে B25 হয় 25 অ্যাম্পিয়ার হয়। তার মানে বি টাইপ তার আবার 6 অ্যাম্পিয়ার হয়, 20 অ্যাম্পিয়ার হয়, 25 অ্যাম্পিয়ার, বিভিন্ন রকম হয়। তো এখানে যদি আমি এসি তে ব্যবহার করি তাহলে B20 ব্যবহার করব, যদি পাখা লাইটের জন্য ব্যবহার করি B6 ব্যবহার করব, বা এসির জন্য আমি C20 ব্যবহার করতে পারি, এরকম ব্যাপারটা। তাহলে কোথায় ব্যবহার করছি, কি ফাংশনে ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে এমসিবিটাকে চুজ করতে হবে। যে কোনো কিছু এমসিবি লাগিয়ে দিলে কিন্তু হবে না। স্যার হ্যাঁ বলো। স্যার কম্পিউটার প্রিন্টারের জন্য কোন এমসিবি ব্যবহার করা হয় বললেন? কোন টাইপ? কম্পিউটার প্রিন্টার জন্য সি টাইপ এমসিবি লেখা আছে সব। কম্পিউটার প্রিন্টারের জন্য সি টাইপ এমসিবি ব্যবহার করা হয়। এবার এখানে যেটা লেখা আছে 100% যে একদম অন্য এমসিবি ব্যবহার করা যাবে না সেটা নয়, কিন্তু ওই টাইপের এমসিবি ব্যবহার করলে সঠিকভাবে কাজ করবে। এটা কিন্তু খাতাতে ছক করে সবাই একটু মুখস্থ করে নেবে। এবার এইখানে একটা জিনিস লেখা আছে দেখুন, যে C10 এমসিবি কি বলেছে, সিঙ্গেল পোল এমসিবি। যে C10 লেখা আছে এটা C20, তার মানে বুঝতেই পারছি এটা 10 অ্যাম্পিয়ারের জন্য, এটা 20 অ্যাম্পিয়ারের জন্য। এবার সি লেখা আছে মানে কি, সি লেখা আছে কত, 5 থেকে 10 গুণ। তাহলে সি লেখা আছে মানে 5 থেকে 10 গুণ, তার মানে 10 অ্যাম্পিয়ারের এমসিবি, যেটা 50 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ারের মধ্যে যদি অ্যাম্পিয়ার বেড়ে যায় এমসিবিটা ট্রিপ করে যাবে। C20 মানে কি, 5 থেকে 10 গুণ বললাম, তাহলে 20 এর 5 গুণ 100 অ্যাম্পিয়ার, 10 গুণ 200 অ্যাম্পিয়ার, এইটা হলে ট্রিপ করে যাবে। এটাই হচ্ছে এমসিবির ফাংশন। এটা করে আজকে আমরা ক্লাসটা শেষ করবো, আর দীর্ঘায়িত করবো না। আরেকটু অংশ বাকি আছে, সেটা কি না, যেরকম হর্ন কিভাবে কাজ করে একটু আগে বললাম, সেরকম এমসিবি কি করে ট্রিপ করে যায়, এমসিবি কি করে পড়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেই ওয়ার্কিংটা এখানে দেখাবো। এমসিবির বিষয়টা কি ক্লিয়ার সবার? এমসিবি কি, কিভাবে চিনতে হয়, কোন অ্যাপ্লিকেশনে কি এমসিবি ব্যবহার করবো? স্যার হ্যাঁ বলুন। জেড টাইপটা কোথায় লাগানো হয়? জেড টাইপ লাগানো হয়, জেড টাইপ জেনারেলি ইউজ করা হয় না। যে জেড টাইপ কি বলেছে, মানেটা হচ্ছে অপারেটিং টাইম লেস দেন 0.1 সেকেন্ড, লেস দেন 0.1 সেকেন্ড। মানে জেড টাইপ এমসিবিটা হচ্ছে 2 থেকে 3 গুণ। মানে কিরকম ব্যাপারটা, ধরো Z10, এটা হচ্ছে এমসিবির নাম্বার। 2 থেকে 3 গুণ মানে কি, 2 গুণ হলে 20, 20 থেকে 30, তাহলে 20 অ্যাম্পিয়ার থেকে 30 অ্যাম্পিয়ারের মধ্যে যদি অ্যাম্পিয়ার বেড়ে যায় তাহলে ট্রিপ করে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে, ধরো 25 অ্যাম্পিয়ার বেড়েছে কোনো কারণে, ধরো ঝড় বৃষ্টি হচ্ছে কি কোনো কারণে 25 অ্যাম্পিয়ার বেড়েছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে 25 অ্যাম্পিয়ার যে বেড়েছে সেটা কতক্ষণ থাকলে ট্রিপ করবে, এই একটা বিষয় আছে। মানে 25 অ্যাম্পিয়ার, ধরো 1 সেকেন্ডের জন্য 25 অ্যাম্পিয়ার হয়েছে, হয়ে আবার নর্মাল 10 অ্যাম্পিয়ার হয়ে গেছে, এটাও হতে পারে। আবার 5 সেকেন্ড ধরে 25 অ্যাম্পিয়ার আছে, আবার কমে 10 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তাহলে এই যে অ্যাম্পিয়ারটা বেড়েছে, বেড়ে কতক্ষণ ছিল বা কতক্ষণ বেড়েছিল, মানে কতক্ষণ 25 অ্যাম্পিয়ার হয়ে থাকলে এমসিবিটা পড়বে, সেটারও আবার ডিপেন্ড করে। তো সেই জায়গা থেকে এখানে বলেছে 0.01 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, মানে জাস্ট 25 অ্যাম্পিয়ার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ট্রিপ করে যাবে। তার মানে এটা কুইক সেফটির জন্য বা 100% সেফটির জন্য এই জেড টাইপ এমসিবি ব্যবহার করা হয়। আরো সহজ করে বলছি, ধরুন আপনি যখন ঘরের লাইট জ্বালান, যখন সুইচটাকে দেখবেন অন্ধকার ঘরে সুইচটাকে প্রেস করে দেখবেন ভেতরে ফ্লাশিং হয়, সুইচের ভেতরে ওই যে ফ্লাশিং হয়, ওতেও কিন্তু হঠাৎ করে অ্যাম্পিয়ার বাড়ে। কিন্তু হঠাৎ করে অ্যাম্পিয়ার বাড়লেই কি এমসিবি পড়ে যায়? এমসিবি কিন্তু পড়ে যায় না। কিন্তু যদি আপনি পজিটিভ নেগেটিভ ঠেকিয়ে দেন, বা আপনি শর্ট খেয়ে যান, মানে পজিটিভ নেগেটিভ হাত দিয়ে দিয়েছেন, ধরুন আপনি শর্ট খেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে এমসিবিটা পড়ে যাবে। তার মানে হলো যে ওখানে অ্যাম্পিয়ারটা বাড়ছে, কিন্তু সেই বেড়ে 2 সেকেন্ড বেড়ে আছে না বেড়েই সঙ্গে সঙ্গে আবার ছেড়ে দিয়েছে বা কমে গেছে, সেটার উপরে ডিপেন্ড করে। বুঝতে পারলেন? আমি বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাম্পিয়ার কতটা বাড়বে, কত সময় ধরে বেড়ে থাকলে এমসিবিটা পড়বে,
এই পুরো জিনিসটার উপরে কিন্তু ডিপেন্ড করে। এটা এখানে তো অত ডিটেলস নেই, এখানে জেনারেলি কত কি সেই ডিটেলসটা দেওয়া আছে, এখানে যেটুকু দেওয়া আছে ওটুকু জানলেই হবে। ঠিক আছে, এমসিবির ওপরেও আমরা বিশাল পড়াশোনা করতে পারি। এবার হচ্ছে এমসিবি কিভাবে কাজ করে। হ্যাঁ, স্যার ওখানে স্যার কানেকশনটা কিরকম থাকে স্যার ওর? কানেকশন কিছুই নেই। এমসিবি মানে হচ্ছে বলিস, এমসিবি মানে একটা সুইচ। ঠিক আছে, ধরুন এটা একটা এমসিবি। ঠিক আছে, এমসিবি যেমন সুইচে হয়, এদিক থেকে পজিটিভ ঢুকবে, এদিক থেকে পজিটিভ বেরোবে। যেমন সুইচে কি হয়, এখন সুইচ তো হয়, এটা পজিটিভ পজিটিভ মানে সুইচ পজিটিভই হয়, তাহলে পজিটিভ কারেন্ট ঢুকবে, পজিটিভ কারেন্ট বেরোবে। এইখানে আমরা সুইচ ব্যবহার করি, এমসিবি একটা সুইচই, তো পজিটিভ কারেন্টই আমরা এমসিবি ব্যবহার করবো। মানে যেখানে সুইচ ব্যবহার করি সেখানেই আমি এমসিবি ব্যবহার করতে পারবো। অনেক জায়গায় দেখবেন যে ধরুন পাম্প চালাবেন, ঘরে যে পাম্প চালানো হয়, পাম্পের জন্য দেখবেন কোনো সুইচ নেই, এমসিবিটাই সুইচ, মানে এমসিবি তুলে দিলে পাম্প অন হয়ে যাবে, আর এমসিবি নামিয়ে দিলে পাম্প অন হয়ে যাবে। মানে এমসিবিটা এটা সুইচই তো আলটিমেট। স্যার আমাদের বাড়িতে স্যার পাম্পের সুইচের সঙ্গে এনসিবি পাশেই একটা লাগিয়ে দিয়েছে। একদম, তো ওই সুইচটাকে বাদ দিয়ে শুধু এমসিবিটাকে আমরা সুইচের মতো ব্যবহার করতে পারি। তাহলে এমসিবি একটা সুইচ আর কিছু না, কিন্তু এই সুইচটা এমন ক্ষমতা আছে, হঠাৎ করে অ্যাম্পিয়ার বেড়ে গেলে ঠিক করে যায়, মানে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে এমসিবির মূল ফান্ডা। বুঝতে পারলেন? আচ্ছা, এবার এমসিবির ওয়ার্কিংটা একটু বুঝে নিলে আজকে ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে। যে এমসিবির ওয়ার্কিংটা কিরকম, ওই হর্নের মতো অনেকটা একই রকমের কাজ করে। এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে কি বলে, বাই মেটাল এলিমেন্ট। বাই মেটাল এলিমেন্ট মানে কি, বাই মেটাল এলিমেন্ট কথা মানে হচ্ছে, ধরুন এটা হচ্ছে তামা আর এটা হচ্ছে লোহা। তামা আর লোহা দুটো পার্টকে যদি জুড়ে দিই, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে বাই মেটাল। বাই মেটাল মানে দুটো মেটাল আছে। এবার এই মেটালটাকে যদি আমি গরম করি, হিট দিই, তাহলে কি হবে, লালটা তামা বলেছি, তাহলে তামার প্রসারণটা কি হবে, বেশি হবে, তো তখন তামাটা বেশি এক্সপেন্ড হবে, তামার প্রসারণ বেশি, আর লোহার প্রসারণটা কি হবে, কম হবে। তাহলে কি হবে, যেটা বেশি এক্সপেন্ড করবে সেটা বেঁকে যাবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে তামা আর এটা হচ্ছে লোহা। লোহা, তাহলে তামা লোহাকে যদি দুটো পাতকে জুড়ে দিই এবং গরম করি, তামাটা যেহেতু বেশি প্রসারিত হয়, সেজন্য তামাটা বাইরের দিকে থাকবে, লোহাটা ভেতর দিকে থাকবে, বেঁকে যাবে। তাহলে দ্বিধাতব পাত কিভাবে কাজ করে, গরম করলে বেঁকে যায়। বুঝতে পারলেন? এটাকেই বলে দ্বিধাতব পাত। এই পাতটা এই এমসিবির ভেতরে লাগানো আছে, তো সেই জিনিসটা কি, এইটা এটা হচ্ছে দ্বিধাতব পাত। এবার কি সিস্টেম করা আছে, এটা একটা কয়েল দেওয়া আছে, দেখে বুঝতে পারছি একটা কয়েল দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, একটা সুইচ দেওয়া আছে। ঠিক আছে, একটা সুইচ দেওয়া আছে, আর একটা ট্রিপ বার মানে এখানে একটা কানেকশন দেওয়া আছে, মানে এখানে একটা সুইচ দেওয়া আছে, এখানে একটা কানেকশন দেওয়া আছে। ঠিক আছে, আর এটা লোড। লোড মানে কি, ধরো এসি লাগানো আছে, তাহলে এসি লাগানো আছে মানে লোডের যে কারেন্টটা সেটা এমসিবির সঙ্গে কানেকশন করে। লোড মানে লাইট পাখা ঘরে যা চলছে তাকে লোড বলে, এটা লাগানো আছে। ঠিক আছে, এবার দুটো কন্ডিশন এখানে বলছি কি হচ্ছে, দেখুন। এমসিবি যখন অফ, এমসিবি অফ মানে এমসিবিটা যখন পড়ে গেছে, মানে সুইচটা যখন নিচে দিকে নেমে গেছে বা পড়ে গেছে, তখন কি হবে, কখন পড়ে যায়, হঠাৎ করে অ্যাম্পিয়ার বেড়ে গেলে। তাহলে অ্যাম্পিয়ার বেড়ে গেলে এই দ্বিধাতব পাতটা কি হবে না, গরম হয়ে যায়। অ্যাম্পিয়ার বেড়ে গেলে তো গরম হয়, বলেছি তো, রেজিস্ট্যান্স বেড়ে গেলে গরম হয়। যখনই তড়িৎ প্রবাহ বেড়ে যাবে তখন দ্বিধাতব পাতটা গরম হবে। গরম হলে কি হবে না, বেঁকে যাবে। যখনই বেঁকে যাবে তখন কি হবে, দেখো দ্বিধাতব পাত বেঁকে গেছে না, মানে দ্বিধাতব পাত ওইদিকে ধাক্কা দিচ্ছে, মানে হাতুড়ি দিয়ে ধাক্কা মারার মতো ধাক্কা মেরেছে। যখনই ধাক্কা মেরেছে তখন দেখো এই সুইচটা অফ হয়ে গেছে, খুলে গেছে তো, এখানেও অফ হয়ে গেছে। যখনই অফ হয়ে গেছে সঙ্গে সঙ্গে সুইচটা বন্ধ হয়ে গেছে। কখন না, যখন দ্বিধাতব পাতটা বেঁকে গেছে। কখন বেঁকে গেছে না, যখন অ্যাম্পিয়ারটা বেড়ে গেছে। এটা বুঝতে পেরেছেন? রিপ্লাই করুন। আচ্ছা, এইবার তাহলে
এমসিবি তো ট্রিপ করে যায়, এমসিবি কিন্তু ট্রিপ করে গেলে বা সুইচটা যদি নিচের দিকে নেমে যায় সেটাকে কিন্তু আর অটোমেটিক উপর দিকে ওঠে না। এটা আরেকবার বলুন তো। বলুন বলুন। বলছি আগের যে অফ কন্ডিশনে যেটা হচ্ছিল ওটা একবার বলুন, যেটা পরে লোড দেওয়ার পর বলছি বলছি। পড়ে যাচ্ছিল ওইটা তো বলুন। অফ অফ কখন হয় না, হঠাৎ করে অ্যাম্পিয়ার বেড়ে গেলে অফ হয়। তার মানে এই লোডে হঠাৎ করে যদি অ্যাম্পিয়ার বেড়ে যায় তখন দ্বিধাতব পাত্রা কি হবে, অ্যাম্পিয়ার বেড়ে গেছে মানে দ্বিধাতব পাত্রা গরম হবে। তাহলে দ্বিধাতব পাত গরম হলেই বলেছি বেঁকে যাবে। তাহলে বেঁকে গেলে কি হবে না, বেঁকে গেলে ওপর দিকে একটা ধাক্কা দেবে। যখনই ধাক্কা দেবে তখন কি হবে, এইখানে কানেকশনটা অফ খুলে গেছে আর এখানে সুইচটা বন্ধ হয়ে গেছে। তাহলে সুইচটা যখন বন্ধ হয়ে যাবে, এখানে কানেকশন যখন খুলে যাবে তখন সুইচটা নিচের দিকে নেমে চলে আসবে। সেটাকে বলবো এমসিবি অফ, মানে এমসিবিটা ট্রিপ করে গেছে বা এমসিবিটা বন্ধ হয়ে গেছে। কখন না, যখন দ্বিধাতব পাত্রা বেঁকে গেছে। এবার দ্বিধাতব পাত্রা কখন বেঁকে গেছে না, যখন অ্যাম্পিয়ারটা বেড়ে গেছে। তখনই তো গরম হয়ে গেলেই দ্বিধাতব পাত বাঁকবে, এটা অফ কন্ডিশন। এইবার এমসিবি কিন্তু অফ হয়ে যাওয়ার পরে অটোমেটিক কিন্তু অন হয়ে যায় না, আমাকে হাত দিয়ে তুললে তবে অন হয়। এবার হাত দিয়ে তুললেই যে দাঁড়িয়ে যাবে তা নয়। দেখবেন যে এমসিবিটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তুলতে সঙ্গে সঙ্গে দাঁড়াবে না, একটু 1 মিনিট পরে যখন এমসিবিটা তুলবেন দেখবেন এমসিবিটা আবার অন হয়ে গেছে। তখন কি কন্ডিশনে থাকে না, দ্বিধাতব পাত যেটা গরম হয়ে গেছিল সেটা এখন কি ঠান্ডা হয়ে গেছে। তবে দ্বিধাতব পাতে যখন ঠান্ডা হয়ে গেছে তখন সোজা হয়ে গেছে। অলরেডি অ্যাম্পিয়ারটা বেশি ছিল, এখন অ্যাম্পিয়ারটা নর্মাল হয়ে গেছে। এই কন্ডিশনে কি হচ্ছে দেখুন, এখানে কানেকশন হয়ে গেছে, সুইচটা অন হয়ে গেছে, তাই না? সুইচটা অন হয়ে গেছে, এখানে কানেকশন হয়ে গেছে। তখন আমি এমসিবির মধ্যে যে সুইচটা নিচের দিকে ছিল আমি ঠেলে উপরে তুলে দিয়েছি, এমসিবিটা অন হয়ে গেছে, আবার নর্মাল, সবকিছু নর্মাল হয়ে গেল। আবার এমসিবি কখন পড়ে যাবে না, হঠাৎ করে যদি তড়িৎ প্রবাহটা বেড়ে যায়, দ্বিধাতব পাত্রা বেঁকে যাবে, বেঁকে গেলেই এখানে সুইচটা খুলে যাবে, এখানে সুইচটা বন্ধ হয়ে যাবে আর এমসিবিটা ট্রিপ করে যাবে বা এমসিবিটা নিচে গিয়ে পড়ে যাবে। বুঝতে পারলেন? তার মানে অ্যাম্পিয়ার বেড়ে গেলে দ্বিধাতব পাত গরম হয়ে গিয়ে বেঁকে যায়, বেঁকে গেলেই ও ঠেলা দেবে, ঠেলা দিলেই এমসিবিটা পড়ে যাবে। এটাই হচ্ছে একবারে নর্মাল একটা সিস্টেম, কঠিন নয়। এবার যে জিনিসটা আমরা সহজে বলছি, বিষয়টা এত সহজে হয় না। তার কারণ হচ্ছে এই যে কত অ্যাম্পিয়ার বাড়লে, কতক্ষণ স্টে করলে তারপরে পড়বে, এই সমস্ত কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। আর সেই সমস্ত বিষয়টা ডিপেন্ড করছে দ্বিধাতব পাত্র আমি কি দিয়ে বানিয়েছি তার উপরে। এবার আমি যদি হ্যাভেলস কোম্পানির এমসিবি কিনি দেখবেন সেটার দাম 400 টাকা। আবার এমনি প্রীতম কোম্পানির এমসিবি কিনবেন দেখবেন 200 টাকায় পেয়ে যাচ্ছেন। তো এই যে দামের যে পার্থক্যটা, এটা কেন হয়? এটা পার্থক্য কারণ হয় এই দ্বিধাতব পাত্রা কোন মেটাল দিয়ে তৈরি করা হয়েছে এবং বাকি মেটেরিয়ালের যে কন্ডিশন তার উপর ডিপেন্ড করে দামগুলো হয়। ধরুন প্রীতম কোম্পানির এমসিবি যদি লাগান দেখবেন যে 30 অ্যাম্পিয়ারে গিয়ে পড়ে যাওয়া উচিত, এবার 32 অ্যাম্পিয়ার হলে তবে পড়ছে, কি 28 অ্যাম্পিয়ার হতে না হতেই পড়ে যাচ্ছে। এরকম ধরনের প্রবলেম ফেস করবেন। বা এমসিবিটা 1 বছর 2 বছর ইউজ করলেন, এই দ্বিধাতব পাত্রা নষ্ট হয়ে যায় বা সঠিক করে কাজ করে না, তখন দেখবেন যে শর্ট সার্কিট না হলেও এমসিবি পড়ে যাচ্ছে, বা সামান্য একটু এদিকে সুইচ টিপেছেন এমসিবি পড়ে গেছে, এরকম ধরনের প্রবলেম ফেস করবেন। কিন্তু যদি হ্যাভেলস কোম্পানি লাগান, 400 টাকা দাম, দামি জিনিস, দামি মেটেরিয়ালে তৈরি, দেখবেন 10 বছর হয়ে গেলেও আপনার এমসিবিটা প্রপারলি কাজ করছে। এটার উপরই দ্বিধাতব পাত এবং বাকি মেটেরিয়াল কন্ডিশন কেমন তার উপর ডিপেন্ড করে দামটা হয়। মেটেরিয়াল যত ভালো থাকবে তত ভালোভাবে কাজ করবে, আর তত অ্যাকুরেটলি কাজ করবে এবং দীর্ঘদিন কাজ করবে। বুঝতে পারলেন? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ স্যার। তারপরে এই বুঝতে পারলেন? ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তো ইন্টারেস্টিং হবে। হ্যাঁ স্যার। তারপরে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Okay. তো এইটা হচ্ছে এমসিবি, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, কিন্তু আমরা বিষয়গুলো নিয়ে কখনো তো ভাবি না, কিন্তু ভাবতে হবে। আমরা যদি টেকনিক্যাল ভাবে ভাবি বিষয়টাকে ভাবতে হবে।
আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলা হয়েছে, সেটা হচ্ছে এসি কারেন্টের জন্য যে এমসিবি সেটা একরকম হয়, ডিসি কারেন্টের জন্য এমসিবি কিন্তু আলাদা হয়। তার মানে এখন যত এমসিবি বললাম সব কিন্তু এসি কারেন্টের জন্য। আমাদের ধরো ইলেকট্রিক টু হুইলার মানে স্কুটি, টোটো, সেখানেও তো এমসিবি থাকে, যাতে ব্যাটারি শর্ট সার্কিট হয়ে গেলে বা কোনো তারে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এমসিবিটা পড়ে গিয়ে সিস্টেমটাকে বন্ধ করে দেয় বা গাড়িটাকে বন্ধ করে দেয়। তো সেখানে যে এমসিবি ব্যবহার করে সেটা কিন্তু ডিসি এমসিবি। তার মানে আমরা ইলেকট্রিক বা ইভিতে ডিসি এমসিবি দেখতে পাবো, আর নর্মাল বাড়িতে আমরা এসি এমসিবি দেখতে পাবো। দুটো কিন্তু আলাদা। মানে ধরুন B20 লেখা আছে কিন্তু সেটা ডিসি কারেন্টের এমসিবি, সেটা আমরা বাড়িতে লাগিয়ে দিলাম, তা করলে কিন্তু হবে না। সেটা এটা হচ্ছে ব্যাটারি কারেন্টের জন্য এই এমসিবি ব্যবহার করা। তো এসি আর ডিসি দুটো আলাদা এমসিবি হয়, মানে আলাদা কারেন্টের জন্য আলাদা এমসিবি হয়, তার ওয়ার্কিং ফাংশন পুরো আলাদা। এটা বুঝিয়ে লাগাতে হবে। এমসিবি মানে সব এমসিবি সমান নয়। এখন তো এমসিবি আছে, এমসিবি পর ইএলসিবি আছে। হ্যাঁ, সেখানে মানে এমসিবিটা হচ্ছে মূলত অ্যাম্পিয়ারটা বেড়ে গেলে সিস্টেমটাকে বন্ধ করার জন্য। তো শুধু তো অ্যাম্পিয়ার বাড়ে না, আরো অনেক কিছু বিষয় আছে। আর্থিং ফল্ট হতে পারে, হ্যাঁ হঠাৎ করে আর্থিং ফল্ট হয়ে গেল, সেক্ষেত্রে আবার আলাদা আছে, এমসিসিবি আছে, আরো অনেক কম্পোনেন্ট আছে যেগুলো আমার বাড়িতে লাগানো হচ্ছে। তো অ্যাম্পিয়ার কন্ট্রোল করার জন্য শুধুমাত্র এমসিবিটাই কাফি, কিন্তু অ্যাম্পিয়ার কন্ট্রোল ছাড়া আরো অনেক ধরনের ফল্ট ইলেকট্রিকে হতে পারে। তো সেগুলোর জন্য ধরুন একটাকে বলে কারেন্ট লিকেজ, যেটার জন্য এমসিসিবি হয়, কারেন্ট লিকেজ। এটা কি ব্যবহার করে এমসিসিবি, ঠিক আছে, ব্যবহার করে কারেন্ট লিকেজ প্রতিরোধ করার জন্য। ওরকম মানে ইলেকট্রিকে আরো অনেক ধরনের প্রবলেম আছে, সেইগুলোকে সলভ করার জন্য এইগুলো ব্যবহার করে। কারেন্ট লিকেজটা একটু সলভ করে বলছি। ধরুন আপনি ঘরে যে বোর্ড তৈরি করেছেন, বোর্ডে কি আছে, পজিটিভ তার আছে, নেগেটিভ তার আছে, ঠিক আছে। এইবার পজিটিভ তারটা ধরুন হালকা করে বোর্ডের কোনো একটা কোণে টাচ হয়ে আছে, তাহলে কি হবে, আপনি কিন্তু কোনো লাইট পাখা জ্বালাচ্ছেন না, কিন্তু এই যে হালকা করে টাচ হয়েছে না, এবার বোর্ডটা কিসের তৈরি, বোর্ডটা তো মেটালের তৈরি, এবং সেই বোর্ডটা ঘরের দেওয়ালে লাগানো আছে, ফলে অটোমেটিক একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রিক ওই বোর্ডের জন্য, মানে বোর্ডটা একটা লোড হিসেবে কাজ করছে, একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রিক এনার্জি কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে আপনি লাইট পাখা সব বন্ধ রেখেছেন, তাও দেখবেন সারা মাসের শেষে 5 ইউনিট কারেন্ট পড়ে গেছে। কি জন্য না, কারেন্টটা লিকেজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন, ধরুন এই বোর্ডে রেখেছে, এবার ঘরের দেওয়ালে তো বোর্ডটা লাগানো আছে, ঘরের দেওয়ালটা ধরো বর্ষাকালে ভিজে আছে, এবার জল কি তড়িতে সুপরিবাহী, তাহলে ভিজে কাঁচ যখন টাচ হয়ে থাকবে অটোমেটিক একটা ইলেকট্রিক এনার্জি নষ্ট হয়ে যাবে, এটা বলে কারেন্ট লিকেজ। তো এইগুলোকেও প্রোটেকশন করার জন্য আরো অনেক ধরনের গ্যাজেট ব্যবহার করা হয়। তবে আমাদের এমসিবিটা মূল ইম্পর্টেন্ট, এইটা মেইনলি আমাদের আলোচনার বিষয়বস্তু, এইটা জানলেই হবে। এরপরে ডিটেলস জানতে চাইলে আরো অনেক কিছু আছে, ঠিক আছে। এরপরে আপনাদের ইলেকট্রিকের ওপরে একটা ফ্রি ট্রেনিং এর কথা চলছে, যদি হয় সেখানে আমরা এই জিনিসগুলো দেখানো হবে বা এই জিনিসগুলো পড়ানো হবে। যদি হয় আমি আপনাদের ইনফর্ম করবো, ফ্রি অফ কস্ট ট্রেনিং অ্যাটেন্ড করে নেবেন, তাহলে আরো বিষয়গুলো জানতে পারবেন, ঠিক আছে। এইবার বলুন যে আপনাদের যতটা আলোচনা হলো এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, ওপর আবার বলে দিচ্ছি। আজকে 3টে জিনিস আলোচনা হয়েছে। একটা হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর সম্পর্কে আলোচনা হয়েছে। 2 নম্বর আলোচনা হয়েছে হর্নের ওয়ার্কিং প্রিন্সিপাল। 3 নম্বর আলোচনা হয়েছে এমসিবি। আজকে তো যে পার্টটা বললাম সেটা আলোচনা করা হলো না, সেইটুকু পার্ট আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, এবং নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার স্টার্ট হবে। পরের যে চ্যাপ্টার আমাদের কিন্তু পেপার 1 শেষ, পেপার 2 স্টার্ট হবে পরের দিন, 2.1 আলোচনা করব। তো এই পেপার 2টা হচ্ছে পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেলের চ্যাপ্টার, এবং পেপার 2 থেকে দেখবেন আপনাদের অনেকটা সহজ লাগবে। ইলেকট্রনিক্সটা যতটা জটিল মনে হচ্ছে হয়তো, এরপর থেকে দেখবেন অনেক ইজি লাগবে, কারণ এই বেসটা ক্লিয়ার হয়ে গেছে, এরপরে আর খুব একটা আটকাবে না। বলুন। বলছি তো হর্নটা একবার একটু আপনি একটু বলে দিন, হর্নটা ওয়ার্কিং প্রিন্সিপাল। হর্নটা কি বলে বলুন। ঠিক আছে, আপনি দেখুন না, আমি রেকর্ডেড তো দেবো, এবার রিভাইজ করে নিন, তারপরে যদি কিছু কনফিউশন থাকে পরের দিন বলুন, আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। বুঝতে পারলেন?
এবার নিজে একটু দেখুন বা ইউটিউব থেকে একটু ভিডিও দেখুন, তারপরে ঠিক আছে, যদি ঠিক আছে। কনফিউশন থাকে পরের দিন বলবেন, আমি আলোচনা করবো।